চেক চ্যাম্পিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব ইংরেজি গ্রামারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মোস্ট প্রবাবলি যেখানে সকল ইংরেজি গ্রামার এসে একত্রিত হয়েছে সেই টপিকস সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। এই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস যেখান থেকে এমন কোনো চাকুরি পরীক্ষা নেই যে প্রশ্ন আসে না। আজকে আমার ইচ্ছা ছিল ক্লাসটি বোর্ডে নেওয়ার, কিন্তু সারাদিন 35-এর আন্দোলনে গিয়ে সেখানে লাইভ করে ভিজে এবং দাঁড়িয়ে থেকে পা ব্যথায় টন টন করছে এবং গলা বসে গেছে। এই কারণে আজকের ক্লাসটি আমরা খাতা কলমে নিচ্ছি। তবে এর পর্ব 2 অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এখানে আমরা টোটালি অনেকগুলো নিয়ম শেখাবো। এর যে পর্ব 2 সেই পর্ব 2 ইনশাআল্লাহ আমরা খাতা কলমে নেওয়ার চেষ্টা করব। তো আশা করি ব্যাপারগুলো আপনাদের ভালো লাগবে। এখানে আমরা টোটালি আপনাদের 28টা বা 30টা নিয়ম শেখাবো। এই 30টা নিয়ম শিখলেই আপনারা খুব ভালোভাবে সকল প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। ফলে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটি করার চেষ্টা করবেন। তো যারা যারা জয়েন করলেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে এই যে সাউন্ড সেটি ক্লিয়ার আছে কিনা এবং খাতাটি ক্লিয়ারলি দেখা যায় কিনা। যদি সাউন্ড ক্লিয়ার থাকে এবং খাতা ক্লিয়ারলি দেখা যায় তাহলে আমরা উইদিন আ মিনিট অর্থাৎ 1 মিনিটের ভিতরেই কিন্তু আমরা ক্লাসটি শুরু করে দেব। অনেকে সালাম এবং আদাব জানিয়েছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলুন আমরা যেহেতু দেখতে পাচ্ছি একটু জাস্ট এটা জানান যে পেজটি ক্লিয়ারলি দেখা যায় কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা, তাহলে কিন্তু আমরা মূল টপিকসে চলে যাব। কারোর গুরুত্বপূর্ণ সময় নষ্ট করব না। এখানে আপনাদের একটি ব্যাপার খুব ভালো করে জানতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখলে আপনার লাভ কি। এই ক্ষেত্রে আপনার যে লাভ হবে সেটা কারেকশন, অর্থাৎ বিভিন্ন পরীক্ষাতে বিশেষ করে ব্যাংকের পরীক্ষাতে কিন্তু পরপর 5টা কারেকশন আসে, অর্থাৎ সেখানে বিভিন্ন প্রকার ভুল থাকে, সেই ভুলগুলোকে আইডেন্টিফাই করতে হয়। এবং আমরা একটা জিনিস ক্লাস 7-8 থেকে পড়ে আসছি, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার বা রাইট ফর্ম অফ ভার্ব সেটি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা যে অধ্যায়টি পড়ছি তার নাম কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই নাম থেকে আমরা জানার চেষ্টা করব। এখানে একটি শব্দ আছে, সেটা হচ্ছে এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্ট মানে কি? এগ্রিমেন্ট মানে এগ্রি হওয়া বা চুক্তি, সহজ কথা চুক্তি, অর্থাৎ চুক্তিকে আসলে এগ্রিমেন্ট বলা হয়। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে সাবজেক্টের সাথে ভার্বের একটা চুক্তি আছে, সেই চুক্তিটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি? একটা চুক্তি আছে কার সাথে? এই সাবজেক্টের সাথে ভার্বের একটা চুক্তি আছে, সেই চুক্তিটাই কিন্তু আমরা জানার চেষ্টা করব। চুক্তিটা কেমন দেখুন, এইটা আমরা সকলেই জানি যে সাবজেক্ট যেমন হবে, সাবজেক্ট যেমন হবে ভার্ব তেমন হবে। তাহলে সাবজেক্ট যেমন হবে ভার্ব তেমন হবে, এটাই কিন্তু সেই কাঙ্ক্ষিত চুক্তি। অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্ব একটা চুক্তি আছে। যেমন আপনার বন্ধুর সাথে আপনার চুক্তি থাকতে পারে, বন্ধু আমি হ্যাঁ বললে তুমিও হ্যাঁ বলবা, আমি না বললে তুমিও না বলবা। সিমিলারলি এই ক্ষেত্রে সাবজেক্টের সাথে ভার্ব একটা চুক্তি আছে যে সাবজেক্ট যেমন হবে তার ভার্ব তেমন হবে। তাহলে কেমন জিনিসটা? তার মানে এটা বোঝাবে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, কি হয় বলুন? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হবে। এটাই কিন্তু চুক্তি। অর্থাৎ সাবজেক্ট যেমন হবে ভার্ব তেমন হবে। সাবজেক্ট কেমন হবে? সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটিও সিঙ্গুলার হবে। অন দ্য আদার হ্যান্ড এই সাবজেক্ট, এই যে সাবজেক্ট, হ্যাঁ, যদি যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় তবে তবে ভার্বও প্লুরাল হবে, ভার্বও প্লুরাল প্লুরাল হবে। অর্থাৎ যেমন সাবজেক্ট তেমন ভার্ব হবে, যেমন সাবজেক্ট
তেমন ভার্ব, এটাই কিন্তু এই সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট। তাহলে আমরা এই টোটাল ক্লাস জুড়ে যে ব্যাপারটি বারংবার আলোচনা করব সেটা হচ্ছে সাবজেক্ট যেমন ভার্ব তেমন। আমাকে আইডেন্টিফাই করে দেখতে হবে এই সাবজেক্টটা সিঙ্গুলার কিনা। যদি সেই সাবজেক্টটি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে, সাবজেক্টে প্লুরাল হলে ভার্বটি প্লুরাল হবে। আর এটি হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মধ্যকার চুক্তি। আশা করি প্রিয় ভাই এবং বোনেরা আপনারা এই ব্যাপারটি ক্লিয়ার হয়েছেন। যদি ক্লিয়ার হন একটু কাইন্ডলি ক্লিয়ার লিখুন, আমরা সরাসরি রুলসে চলে যাব। আমরা কিন্তু রুলস দিয়ে পড়াই, আপনারা জানেন যে আমরা এলোমেলো পড়াই না, আমরা রুলস লিখে দেব। একটি এক্সাম্পল আমি আপনাদের করিয়ে দেব, এরপরে আমি 2 থেকে 3টে এক্সাম্পল আপনাদের দেব প্র্যাকটিস করাতে। দিন শেষে আপনি 2টা ক্লাস করবেন এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে, তাহলে এখানকার 28টা নিয়ম শিখলে আপনি সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। পূজা রানী, সুচিত্রা মন্ডল এবং মোহাম্মদ ইমন আলী ভাই বলতেছে ক্লিয়ার, গুড, থ্যাংক ইউ। তো তাহলে এখন চলুন একেবারে আমরা শুরু করবো রুল 01, অর্থাৎ 1 নাম্বার রুল থেকে কিন্তু শুরু করবে। এটি খুব দারুণ একটি নিয়ম, এখান থেকে কিন্তু অনেকেই কনফিউজ হয়ে যায়। 1 নম্বর যে নিয়ম এটা একটু লিখে নিচ্ছে, খুব ভালো করে লিখে নেবেন। দেখুন আমরা বলতেছি প্রিপোজিশন এর পরে, আমরা তো প্রিপোজিশনের ক্লাস নিয়ে ফেলেছি, এখন বলতেছি প্রিপোজিশনের পরে যা থাকে, যা থাকে তা তা সাবজেক্ট, তা সাবজেক্ট হয় না। প্রিপোজিশনের পরে যা থাকে তা সাবজেক্ট হয় না, তাহলে কোনটা হয়? এই প্রিপোজিশন এর আগের অংশ, প্রিপোজিশন এর আগের অংশটি, প্রিপোজিশনের আগের অংশটি সাবজেক্ট হিসেবে বিবেচিত হয়, সাবজেক্ট হিসেবে বিবেচিত হয়, সাবজেক্ট হিসেবে বিবেচিত হয়। নিয়ম শেষ। খুব সহজে বলতেছি যে প্রিপোজিশনের পরে যা থাকে তা সাবজেক্ট হয় না। তাহলে কোনটা হয়? পরেরটা যদি সাবজেক্ট না হয় তাহলে প্রিপোজিশনের আগের অংশটি সাবজেক্ট হিসেবে বিবেচিত হয়। আনিসুর রহমান ভাই আমরা প্রিপোজিশনের 2টা ক্লাস নিয়েছি 2 দিন আগে, আপনি পেজে ভিডিও সেকশনে গেলেই পাবেন। তাহলে দেখুন প্রিপোজিশনের পরে যা থাকে তা সাবজেক্ট নয়, প্রিপোজিশনের আগের অংশটি সাবজেক্ট হয়। আশা করি ব্যাপারটি ক্লিয়ার। কিভাবে ক্লিয়ার? এখন আমরা এখানে এক্সাম্পল দেব। 1 নম্বর এক্সাম্পল আমরা দিচ্ছি। দেখুন আমরা এটা বলতেছি দা প্রোডাকশন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। দা প্রোডাকশন অফ বুকস, দা প্রোডাকশন অফ বুকস, এখানে আমরা বললাম ইজ অবলিক আর, তাহলে দা প্রোডাকশন অফ বুক ইজ অবলিক আর নট স্যাটিসফ্যাক্টরি, স্যাটিসফ্যাক্টরি, অর্থাৎ এইটা আমরা কিন্তু এক্সাম্পলটা দিয়ে দিলাম। দা প্রোডাকশন অফ বুকস ইজ অর আর নট স্যাটিসফ্যাক্টরি। প্রিয় ভাই এবং বোনেরা রুলস লেখা আছে, এক্সাম্পল দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে বলুন এখানে অ্যান্সারটি ইজ হবে না আর হবে, ইজ হবে না আর হবে। কারণ আমরা বলেছি প্রেপোজিশনের পরের অংশটি সাবজেক্ট নয়, প্রেপোজিশনের আগের অংশটি সাবজেক্ট হয়। তার মানে এই সেন্স থেকে এই এক্সাম্পল থেকে আপনাকে বলতে হবে যেখানে ইজ হবে না আর হবে। এখন বলুন দেখি কে কে রুলসটি বুঝেছে। মোহাম্মদ মিজান ভাই বলতেছে ইজ হবে, পূর্ণিমা বলতেছে ইজ হবে, মোহাম্মদ ইউনুস ভাই বলতেছে ইজ হবে। খুবই ভালো, আপনি খুব ভালো অ্যান্সার করেছেন। তাহলে এই ভার্বের আগে আমরা জানি যে ভার্বের আগে সাবজেক্ট থাকে, তার মানে এই ভার্বের আগে যে অংশটি আছে এদের ভিতরে কেউ না কেউ সাবজেক্ট। তার আগে আমি দেখবো যে প্রিপোজিশন আছে কিনা। এই যে অফ একটি প্রিপোজিশন, তাহলে এই প্রিপোজিশনের পরে যে অংশটি আছে সেটি সাবজেক্ট নয়, প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট হয়। দেখুন খুব বলতে ভালো লাগে যে বুকস, এটা যেহেতু আপনার প্লুরাল তাহলে মনে হতে পারে আর হবে, যেহেতু পাশাপাশি আছে বুকস এর পরে আর আছে, খুব দেখতে ভালো লাগবে যে বুকস প্লুরাল আর মেরে দিল, কিন্তু না, যেহেতু এই এটা প্রিপোজিশনের পরে আছে, এটা সাবজেক্টই নয়। সাবজেক্ট যেমন হবে ভার্ব তেমন হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে এই দা, দা প্রোডাকশন। এই দা প্রোডাকশন বলতে আসলে কিন্তু এখানে একটি প্রোডাকশনকে বোঝায়, যেহেতু দা প্রোডাকশন এটা একটি সিঙ্গুলার সাবজেক্ট, দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে ভার্ব সেটা সিঙ্গুলার হবে,
অর্থাৎ ইজ হবে, অর্থাৎ কি হবে, ইজ হবে। তার মানে কি স্যাটিসফ্যাক্টরি না, বলুন বই স্যাটিসফ্যাক্টরি না, মানে বই কি সন্তোষজনক নয়, নাকি বইয়ের উৎপাদন সন্তোষজনক নয়? দেখুন এই বইয়ের উৎপাদনটাই কিন্তু সন্তোষজনক নয়, হয়তো স্লো করতেছে বা লেট করতেছে, এইখানে বইয়ের যে প্রোডাকশন রেট সেটি কিন্তু স্যাটিসফ্যাক্টরি নয়। তাহলে মিনিংও কিন্তু বলে দিচ্ছে প্রোডাকশনটাই কিন্তু কি আপনার সাবজেক্ট। তাহলে আশা করি এটুকু ক্লিয়ার। এখন থেকে আপনারা মনে রাখবেন যে প্রিপোজিশনের পরে যা থাকে তা সাবজেক্ট নয়, প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট হয়। শেষ। এখন আমি একটা বিরাট এক্সাম্পল দেব, অনেক বড়, এইটা আপনার অ্যান্সার করে বলবেন যে কি হবে। খুব ভালো করে 2 নম্বর এক্সাম্পলটা আমি লিখতেছি, খুব ভালো করে এক্সাম্পলটা বোঝার চেষ্টা করুন। আমরা বলতেছি যে প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, এরপর আমরা বলতেছি অ্যাকোম্পানিড, অ্যাকোম্পানিড উইথ, উইথ আদার, অ্যাকোম্পানিড উইথ আদার নিউলি, নিউলি ইলেক্টেড, ইলেক্টেড মিনিস্টার্স, নিউলি ইলেক্টেড মিনিস্টার্স অ্যান্ড হার, অ্যান্ড হার সিস্টার, অ্যান্ড হার সিস্টার। এইভাবে আমরা এখন এখানে বলতেছি যে হ্যাভ অবলিক হ্যাজ ফ্লিউড, হ্যাঁ, হ্যাজ অবলিক হ্যাজ, আচ্ছা এটা বলি, হ্যাজ অবলিক হ্যাজ গান টু অ্যাব্রোড, মানে পালিয়ে গেছে, সহজ কথা। হ্যাঁ, তার মানে এটা কি বুঝলাম, যে প্রাইম মিনিস্টার অ্যাকোম্পানিড উইথ আদার নিউলি ইলেক্টেড মিনিস্টার্স, এই প্রাইম মিনিস্টারের সাথে আরো তার যেসব মিনিস্টার ছিল অ্যান্ড আ সিস্টার, এবং তার বোন, হ্যাভ বলতে কি হ্যাজ গান টু অ্যাব্রোড, অর্থাৎ বিদেশে পালিয়ে গেছে, অর্থাৎ ফ্লিড, হ্যাঁ, টু অ্যাব্রোড, এটা গান বা ফ্লিড যাই হোক না কেন সেটা কিন্তু হবে। তাহলে এখানে আপনারা বলুন তো যে কি হবে, এখানে তো অনেকজন আছে, প্রাইম মিনিস্টার আছে, আরো অনেক মিনিস্টার আছে, তার বোন আছে, সব কিছু মিলে এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে, গান টু অ্যাব্রোড। এই যে সকলে বলছে হ্যাজ, কেন হ্যাজ হবে, কারণ এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই উইথ একটা প্রেপোজিশন, উইথ এর পরে যেগুলো থাকে সেগুলো সাবজেক্ট নয়, বলে আদার নিউলি ইলেক্টেড মিনিস্টার্স, অনেক প্লুরাল, কোনো সমস্যা নেই। যেহেতু এই উইথের আগে, এই উইথের আগে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে যেটি আছে সেটি সাবজেক্ট, আর সাবজেক্ট হিসেবে শুধুমাত্র এখানে প্রাইম মিনিস্টার আছে, শুধুমাত্র কি আছে, প্রাইম মিনিস্টার। ফলে অনেক সাবজেক্ট আমাদের অনেকেই কিন্তু এখানে হ্যাভ মেরে দিত। তাহলে এখন আমরা দেখব যে সাবজেক্টের যেটা যে অংশ সেই অংশে প্রিপোজিশন আছে কিনা, প্রিপোজিশনের আগের অংশটি সাবজেক্ট হয়, প্রিপোজিশনের পরের অংশ সাবজেক্ট নয়। ফলে যাই থাকুক না কেন, সেটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক, দ্যাট ডাজেন্ট ম্যাটার, যেহেতু সাবজেক্ট এখানে সিঙ্গুলার তাই ভার্বটি সিঙ্গুলার হবে। প্রিয় ভাই এবং বোনেরা, যদি ব্যাপারটি ক্লিয়ার হয়ে যায় তাহলে একটু কাইন্ডলি ক্লিয়ার লিখে কমেন্ট করুন। আমি কিন্তু এই রুলসে কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। এটুকু যদি ক্লিয়ার হয়ে যায় ক্লিয়ার লিখে কমেন্ট করুন। এরপরে আমরা কিন্তু এখানে কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। এরপরে যেটা আমরা পড়বো রুল 2। রুল 2, রুল 1-এর একটা সাপ্লিমেন্ট, এবং সেখানে কিন্তু কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আছে। কি সেই ব্যতিক্রম? তাহলে 1 নম্বর রুলসের পরে আমরা বলতেছি কিন্তু, কিন্তু আছে যদি কোথাও ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে কি, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, যেমন 1/3, 2/5, 1/3, এই টাইপের যদি কোনো ফ্র্যাকশন থাকে। রেস্ট অফ, দেখুন রেস্ট অফ, এই রেস্ট অফ মানে কি, রেস্ট অফ মানে কিন্তু বাকি অংশ। আমরা বলি না যে রেস্ট অফ দ্য পার্ট, এটা আমি করব না, এই রেস্ট অফ মানে কিন্তু বাকি অংশ। এরপরে যদি থাকে পার্সেন্ট অফ, অর্থাৎ কত শতাংশ 100-এর ভিতরে। এরপরে যদি থাকে মেজরিটি, দেখুন মেজরিটি অফ। এরপরে যদি থাকে মাইনরিটি, তাহলে মেজরিটি মানে অধিকাংশ, আর মাইনরিটি মানে আপনি বলতে পারছেন যেটা সংখ্যালঘু। এরপরে কিন্তু আচ্ছা মাইনরিটি পরে অফ আছে, হ্যাঁ। এরপর যদি থাকে সাম অফ, এরপর যদি থাকে সেভারাল মানে কিছু সংখ্যক, এরপরে যদি থাকে আ লট অফ, এরপরে যদি থাকে প্লেন্টি অফ, আ লট অফ এবং প্লেন্টি অফ। তার মানে আমরা বেশ কিছু নতুন একটি কথা বলেছি। আচ্ছা আচ্ছা তিথি আপু, আর একটু ক্লিয়ার করে লিখবো, একটু দ্রুত লিখতেছি তো, আর এই অফসেট পেজের নিচে শক্ত হওয়ার কারণে আসলে লেখাটা আপনার একটু নড়বড়ে হয়ে যায়। তো তাহলে যেটা বলতেছিলাম, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, রেস্ট অফ মানে বাকি অংশ, পার্সেন্ট অফ, মেজরিটি অফ,
মাইনরিটি অফ, সাম অফ, সেভারাল, আ লট অফ, প্লেন্টি অফ, যদি এইগুলো থাকে তাহলে এদের, তাহলে কি হবে, এদের পরবর্তী, এদের পরবর্তী নাউন অনুসারে, নাউন অনুসারে, এদের পরবর্তী নাউন অনুসারে ভার্ব হয়, ভার্ব হয়। তাহলে একটি জিনিস দেখুন, এটা কিন্তু ব্যতিক্রম। নর্মালি, নর্মালি যদি, যদি প্রিপোজিশন যেটা আছে তার পরে যে অংশ সেটা সাবজেক্ট হয় না, কিন্তু ব্যতিক্রম আছে যদি ফ্র্যাকশন এবং এই সংখ্যাগুলো থাকে, এইগুলো পরে দেখেন একটা করে কিন্তু প্রিপোজিশন অটোমেটিক আছে, এইগুলো পরে প্রিপোজিশন থাকা সত্ত্বেও এদের পরবর্তী নাউন অনুসারে ভার্ব হয়। তাহলে এইটা 1 নম্বর রুলসের ব্যতিক্রম, ব্যতিক্রম। তবে এখানে আরেকটি নোট দিয়ে দিচ্ছি, এটা একটা রুলস না বানিয়ে এখানে আরেকটা নোট দিয়ে দিচ্ছি যে একাংশ, একাংশ ব্যতীত, একাংশ ব্যতীত অন্যান্য, দেখুন একাংশ ব্যতীত অন্যান্য সকল ফ্র্যাকশন, অন্যান্য সকল ফ্র্যাকশন এর শেষে, এর শেষে এস বা ইএস যুক্ত হয়। এইটা একটু বলি, এটা কি একাংশ ব্যতীত অন্য সকল ফ্র্যাকশনে সে এস বাই এস কেন যুক্ত সেটা একটু বলি। দেখুন এই যে এটা 1/3 মানে এটা কিন্তু এক অংশ বোঝায়, 3/1 মানে একাংশ। এইটাকে যখন আপনি ইংরেজিতে লিখবেন তখন এমন হবে যে 1/3, কি হবে 1/3। কিন্তু যদি আপনি এমন লেখেন 2/3, তার মানে দেখুন 3/2 মানে 1 ভাগ না, 3/2, তার মানে এটি এক অংশ ব্যতীত অন্য কিছু। এই ক্ষেত্রে আপনি যখন এটা লিখবেন তখন এখানে কিন্তু হবে 2/3 যেটা আছে এটা লিখতে হবে থার্ডস, এই 2/3 যেটা সেটা লিখতে হবে 2/3। এইটুকু হচ্ছে পার্থক্য। যখন আপনি ভগ্নাংশ লিখবেন, এই যে 2 যদি বলেন 2/3 তাহলে 2/3, যদি আপনি এইভাবে লেখেন 2/5 বা 3/5 তাহলে কিন্তু এখানে হবে 2/5। অর্থাৎ এই যে FIFTH, সরি FIFTH, এখানে একটা এস যুক্ত হবে। অর্থাৎ এই একাংশ ব্যতীত যদি কোনো কিছুর 1 ভাগ বোঝায় সেই ক্ষেত্রেই এর পরের যে অংশ সেটা আপনার সিঙ্গুলার হবে, বা যদি 2, 3 বা যে কোনো কিছু হয় এটা কিন্তু 2/3, এটা 2/5, এরপরে যা যা আছে সেইভাবে লিখতে হবে। এইটুকু তো পরের কথা। তাহলে এর এক্সাম্পলটা একটু দিয়ে দিই যে এইগুলো থাকলে এদের পরবর্তী নাউন অনুসারে কি হবে, ভার্ব হবে। খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু এখানে পরপর 3টা এক্সাম্পল লিখবো আপনাদের কনফিউশন পুরোপুরি ক্লিয়ার করার জন্য। তাহলে এখানে আমরা 1 নম্বর একটি এক্সাম্পল লিখতেছি, সেটা একটু দেখুন। 1 নাম্বারটা আমরা বলতেছি 1/3, 1/3। এরপর বলছে অফ দা oranges, 1/3 of the oranges, oranges। এখানে বলুন হবে ইজ হবে না আর হবে। 1/3 of the oranges ড্যাশ রটেন, অর্থাৎ এটা পচে গেছে, অর্থাৎ 1/3 কমলা লেবু পচে গেছে। 2 নম্বর একটা এক্সাম্পল বলতেছে, দেখুন 1/3, 1/3 of the work, 1/3 of the work। আপনারা এক্সাম্পল লিখে সময় 1-এর 1, 2 এইভাবে লিখবেন, যেহেতু আমি 3টে এক্সাম্পল দেবো। 1/3 of the work, এখানে বলুন তো যে হ্যাভ হবে না হ্যাজ হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে কমপ্লিটেড, অর্থাৎ শেষ হয়ে গেছে, 1/3 কাজ শেষ হয়ে গেছে। এরপর 3 নম্বর যেটা বলতেছি যে 2/3, 2, দেখুন এই যেখানে থার্ডস লিখলাম, হ্যাঁ, 2/3 অফ দা, 2/3 অফ দা বুক। এখানে কি হবে ওয়াজ, ওয়াজ অবলিক ওয়ার, ওয়াজ অবলিক ওয়ার রিটেন, অর্থাৎ 2/3 বই কিন্তু লেখা হয়ে গেছে। তাহলে দেখুন এখন আপনারাই বলুন, আপনারা 1 নম্বরে অ্যান্সার আর বলেছেন, আর অনেকেই 1 নম্বরে অ্যান্সার আর বলেছেন। তাহলে দেখি কিভাবে আর হবে, যেহেতু এটা একটা ভগ্নাংশ বুঝিয়েছে, ফ্র্যাকশন বুঝিয়েছে। 1/3 মানে একটা ভগ্নাংশ, 1/3 মানে কি একটা ভগ্নাংশ, এখানে 1/3 মানে একটা ভগ্নাংশ, এখানে 2/3 মানে একটি ভগ্নাংশ। এইভাবে কোনো ফ্র্যাকশন যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে প্রেপোজিশনে যে পরের অংশ, এই যে এদের পরবর্তী নাউন অনুসারে ভার্ব হয়, তাহলে এদের পরবর্তী নাউন হচ্ছে অরেঞ্জেস,
এই অরেঞ্জেস যেহেতু এটা একটা প্লুরাল জিনিস, কি জিনিস? প্লুরাল সাবজেক্ট, দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে কি হবে? এখানে প্লুরাল ভার্ব হবে। অর্থাৎ আমি এটাই বলেছি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। যেহেতু এখানে অরেঞ্জেস এটাকে প্লুরাল, দ্যাটস ওয়াই আর হবে। ফলে যারা যারা আর বলেছেন সকলের অ্যান্সার সঠিক হয়েছে। যেমন এখানে নজরুল ভাই, আনিস ভাই 1 নম্বর ইজ কেন লিখলেন? 1 নম্বর ইজ হবে না আনিস ভাই, 1 নম্বর আর হবে। আব্দুল গফুর ভাই 1 নম্বর ইজ লিখেছেন। যারা যারা 1 নম্বর ইজ লিখেছেন তাদের হয়নি, যারা যারা 1 নম্বর আর লিখেছেন তাদের হয়েছে। কারণ এইটা একটা ফ্র্যাকশন, এর প্রিপোজিশনের পরে যে নাউন এই যে অরেঞ্জ সেটা একটা প্লুরাল, তাই এই ক্ষেত্রে কিন্তু আর হবে। কি হবে? আর। পরেরটা দেখুন, 1/3 অফ দ্য ওয়ার্ক হ্যাভ অবলিক হ্যাজ কমপ্লিটেড, হ্যাভ অবলিক হ্যাজ কমপ্লিটেড। এই যে দেখুন দা ওয়ার্ক, এই দা ওয়ার্ক এটি কিন্তু সব সময় কি হবে? সিঙ্গুলার হবে। যেহেতু এটা সিঙ্গুলার তাই এই ক্ষেত্রেও হ্যাজ হবে। কি হবে? হ্যাজ, কারণ এখানেও ফ্র্যাকশন আছে, প্রিপোজিশন থাকা সত্ত্বেও প্রিপোজিশনের পরে যে নাউন সেই অনুসারে ভার্ব হয়েছে। 3 নম্বর যেটা, 2/3 অফ দ্য বুক ওয়াজ আর ওয়ার, ওয়াজ আর ওয়ার কি রিটেন। এখানে 2/3 থাকলেও যেহেতু প্রিপোজিশন এটা ফ্র্যাকশন, প্রিপোজিশন থাকলেও এর পরের নাউন অনুসারে কি হবে? ভার্ব হবে। যেহেতু এটা একটা সিঙ্গুলার নাউন, দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে ওয়াজ হবে। তাহলে আর, হ্যাজ এবং ওয়াজ যারা অ্যান্সার করেছেন সকলেরই অ্যান্সার সঠিক হয়েছে, সকলেরই অ্যান্সার সঠিক হয়েছে। এইটুকু ক্লিয়ার কিনা? 1/3 এটা দেওয়া যাবে না, হ্যাঁ, কারণ এটা তো বলেছি ভাইয়া যে এই ফ্র্যাকশন এই যে অংশটা থাকবে এই সব ক্ষেত্রে এদের পরবর্তী নাউন অনুসারে ভার্ব হবে। এইগুলো বাদে যদি হয় সেই ক্ষেত্রে আপনি প্রিপোজিশনের পরের অংশটি সাবজেক্ট নয়, প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট হয়। 1 নম্বর রুলস সেই সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো অনেকে অ্যান্সার করেছেন। এই ক্ষেত্রে আরেকটা নোট দিয়ে দিই, রোল 2 তে একটা নোট দিয়েছিলাম, আরেকটি নোট দিয়ে দিই, এটা আপনাদের যেন আর কোনোভাবেই ভুল না হয় এটির জন্য আমি এখানে আরো একটি নোট দিয়ে দিচ্ছি। সেই নোটটি একটু ক্লিয়ার মনে রাখবেন। এইটা একটু বলে দিই, এই নোটটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মেজরিটি। দেখুন মেজরিটি এবং মাইনরিটি, তাহলে মেজরিটি এবং মাইনরিটি শব্দগুলো, তাহলে দেখুন মেজরিটি এবং মাইনরিটি শব্দগুলো সর্বদা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, সর্বদা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, সর্বদা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। অর্থাৎ দুটি শব্দ আমরা পেলাম যে মেজরিটি এবং মাইনরিটি যদি থাকে, মেজরিটি এবং মাইনরিটি যদি থাকে তাহলে সেটা সর্বদা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। যেমন যদি এখানে একটি এক্সাম্পল দিই, সেই এক্সাম্পলটা কি? এইটা দেখুন যে মেজরিটি অর্থাৎ অধিকাংশই, মেজরিটি এখানে আমি দিলাম নো অবলিক নোজ, নো অবলিক নোজ। এটা বলুন তো কোনটা অ্যান্সার হবে? দা ম্যাটার। অর্থাৎ অধিকাংশ মানুষেরাই ঘটনাটি জানে। অর্থাৎ মেজরিটি নো অর নোজ, কোনটা হবে? হ্যাঁ পিডিএফ পাবেন, হ্যাঁ পিডিএফ পাবেন। আশরাফ হোসেন সেলিম অফ দ্য বুকস হলো না কেন? অফ দ্য বুকস আপনি কোন রুলসে কথা বলতেছেন? 1 নম্বর রুলস হয়। আচ্ছা, ও অফ দ্য বুক তো হয়েছে। আচ্ছা, অফ দ্য বুকস কেন হয়নি? কারণ এখানে বলতে 2/3 বই, হ্যাঁ বইগুলো আসলে ওরা নিয়ে আসেনি। 2/3 অফ দ্য বুক, এই ক্ষেত্রে আপনার অফ দ্য বুক আছে। মনে করেন বুকস যদি থাকতো তাহলে আপনি ওয়ার দিতেন। সহজ কথা, এই ক্ষেত্রে অফের পর যা থাকবে সেটি আপনি নেবেন। হ্যাঁ, না না, নো কেন লিখতেছেন? নো কেন লিখতেছেন? এটা কিন্তু আপনার দেখুন আমরা বলেছি মেজরিটি এবং মাইনরিটি শব্দগুলো সর্বদা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তো যেহেতু এখানে মেজরিটি এটা সাবজেক্ট হিসাবে আছে, এটা সাবজেক্ট হিসাবে আসা, এটার এগ্রিমেন্ট কি? সাবজেক্ট সাথে ভার্বে এগ্রিমেন্ট কি? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি সিঙ্গুলার হবে। যেহেতু মেজরিটি এবং মাইনরিটি সর্বদা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, এটা নোজ হবে। এটা কি হবে? নোজ। একটা কথা আপনারা হয়তো অনেকেই ভুলে গেছেন কিনা জানি না, যদি যদি এই নাউনের সাথে
এস অবলিক ইএস যুক্ত করা হয় তাহলে সেটা প্লুরাল হয়, কি হয়, প্লুরাল। কিন্তু যদি ভার্বের সাথে এস অবলিক ইএস যুক্ত করা হয় তাহলে সেটা সিঙ্গুলার হয়, কি হয়, সিঙ্গুলার হয়। অর্থাৎ যেমন দেখুন এই যে ম্যাং ম্যাঙ্গো, এর সাথে যদি আপনি ম্যাঙ্গোজ করেন তাহলে এস বি এস যুক্ত করলে তাহলে অনেকগুলো আমকে বোঝায়, সেটা কিন্তু প্লুরাল হয়। কিন্তু যখন গো, এই ক্ষেত্রে যখন আপনি গোজ করেন তখন কিন্তু এটা সিঙ্গুলার ভার্ব হয়। অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে সেটা সিঙ্গুলার হয়, আর নাউনের সাথে এস বাই এস যুক্ত করলে সেটা কি প্লুরাল হয়। যেহেতু এটা ভার্ব নো, এখানে এস যুক্ত যেটি রয়েছে সেটি কিন্তু সিঙ্গুলার বোঝায়, তাই মেজরিটি নোজ দ্য ম্যাটার। যারা যারা এইটি চিন্তা করেছেন তাদের সকলে অ্যান্সার হয়েছে। যেমন আমি দেখতে পাচ্ছি সোহেল আহমেদ এবং ঝুমুর আক্তার আপু সহ যারা যারা নোজ বলেছেন তাদের অ্যান্সার হয়েছে। এইটা যদি ক্লিয়ার হয়ে যায়, এখন আমরা খুব গুরুত্বপূর্ণ এবং অনেকবার পরীক্ষাতে এসেছে এরকম একটি রুল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রুল 03। এই রুল 03 এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুল। রুল 03, রুল 03 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুল। এটা একটু দেখুন। এক নম্বর যেটা, এখানে দুটো স্ট্রাকচার মনে রাখতে হবে। এক নাম্বার হচ্ছে দা নাম্বার, এক নাম্বার হচ্ছে দা নাম্বার অফ প্লাস, এরপর হবে প্লুরাল, প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব। তাহলে একটি স্ট্রাকচারের কথা বললাম, যদি দা নাম্বার অফ থাকে, যদি দা নাম্বার অফ থাকে তাহলে, হ্যাঁ 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 আনিসুর ভাই রাইট, দেখুন যদি দা নাম্বার অফ থাকে তাহলে এমন হবে, আগে দুটাই লিখে নি। আর যদি এমন থাকে এ নাম্বার অফ, জিনিস কিন্তু একই, একটা দি নাম্বার অফ আর একটা এ নাম্বার অফ যদি থাকে তাহলে এক্ষেত্রে প্লুরাল, প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব হবে। তাহলে এখানে প্লুরাল নাউন এবং কি প্লুরাল ভার্ব হবে। তাহলে একটু কম্পেয়ার করার চেষ্টা করেন, রেকর্ড থাকবে। সারোয়ার হোসেন ভাই এই ক্লাস আজীবন রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। তো এইটা যেটা বলতেছি, একটা হচ্ছে দি নাম্বার অফ, মেইন পার্থক্যটা কোথায়, শুধু একটি জায়গায় যদি এই আর্টিকেল হিসেবে দি নাম্বার অফ থাকে আর একটি জায়গায় যদি এ নাম্বার অফ থাকে, আপনি মনে রাখবেন এ নাম্বার অফে দুইটাই প্লুরাল। এ নাম্বার অফের পরে, এ নাম্বার অফের পরে যে নাউন থাকবে সেটি প্লুরাল হবে এবং তার ভার্বটাও প্লুরাল হবে। অর্থাৎ এ নাম্বার অফের পর সব প্লুরাল, সব প্লুরাল, নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। কিন্তু দি, এই দি একটা কিউট জিনিস, আমরা দিকে খুব ভালোবাসি। আই লাভ ইউ, না সরি আই লাভ দি, অর্থাৎ আমি দিকে অনেক ভালোবাসি। এই দিকে যদি আমরা অনেক পছন্দ করি, তাই এই দির পরে কষ্ট মষ্ট করে নাউনটা প্লুরাল হলেও ভার্বটি কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে এই দি নাম্বার অফের পরে নাউন প্লুরাল, কন্ডিশন কিন্তু নর্মালি নাউন প্লুরাল মানে সাবজেক্ট প্লুরাল মানে ভার্বটি প্লুরাল হওয়ার কথা, কিন্তু এই দির একটা যেহেতু ভালোবাসি তাই এর কিছু কিছু অপরাধ আমরা মাফ করে দিলাম। এই দি নাম্বার অফের পরে প্লুরাল নাউন হলেও আমরা জোর করে ভার্বটি রাখবো সিঙ্গুলার, আর এ নাম্বার অফের পরে দুইটাই প্লুরাল। তাহলে এ নাম্বার অফ নিয়ে কোনো প্যারা নেই, এ নাম্বার অফ নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। দি নাম্বার অফের পরে ভার্বটি সিঙ্গুলার মানে নাউনটা প্লুরাল। আশা করি ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ পিডিএফ পাবেন, আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছেন বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেছেন সেখানে এটা পিকচার এবং পিডিএফ পাবেন। আজকে আন্দোলনের কারণে আমি দিতে পারিনি, একবারে প্রকৃতি প্রত্যয় প্রেপোজিশন এবং লসাগু গসাগু সব কিছু পিডিএফ আজকে দিয়ে দেবো, কোনো টেনশন করবেন এইটা নিয়ে। হ্যাঁ এখন এইটা একটু দেখুন। তাহলে এক্ষেত্রে যদি আমরা একটি এক্সাম্পল দিই তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে। এক্সাম্পলটা একটু দেখুন, লিখতেছি এক নাম্বার একটু এক্সাম্পল লিখতেছি যে দা নাম্বার, the number of student oblique students, কোনটা হবে, স্টুডেন্ট হবে না স্টুডেন্টস হবে। এরপরে বলতেছি যে কাম অবলিক কামস, কোনটা হবে, কাম হবে না কামস হবে, টু মিট দা প্রিন্সিপাল, টু মিট দা প্রিন্সিপাল। ক্লিয়ার, এইটা একটা এক্সাম্পল নিলাম। এরপরে দুই নম্বরে দেখুন এই সেম জিনিসই, জাস্ট এখানে এ নাম্বার অফ যুক্ত করে দিলাম। এ নাম্বার অফ স্টুডেন্ট, এ নাম্বার অফ স্টুডেন্ট অবলিক স্টুডেন্টস, স্টুডেন্ট অবলিক স্টুডেন্টস। এই ক্ষেত্রেও কিন্তু কাম অবলিক কামস, কাম অবলিক কামস।
এরপরে কেন এসেছে? টু মিট দ্য প্রিন্সিপাল, টু মিট দ্য প্রিন্সিপাল। দেখুন আমি দুইটা এক্সাম্পল দিয়েছি, একটু আপনারা নাম্বার ধরে ধরে অ্যান্সার করলে সহজ হবে যে আপনারা কোনটা অ্যান্সার বলতেছেন। তাহলে এখন রুলস দেওয়া আছে, আপনি রুলস অনুযায়ী বলুন। যেমন মোহাম্মদ ইউনুস ভাই বলছে প্রথমটা স্টুডেন্টস হবে এবং পরেরটি কাম হবে, হয়নি মোহাম্মদ ইউনুস ভাই? আপনি যদি প্রথমটা অ্যান্সার বলেন তাহলে একটা অ্যান্সার আপনার ভুল হয়েছে। ভাই প্লিজ একটু আপনারা নাম্বার ধরে ধরে অ্যান্সার করুন, তাহলে বুঝবো, যেহেতু উভয় ক্ষেত্রে সেম অ্যান্সার, তাই আমি আসলে আইডেন্টিফাই করতে পারবো না। যেমন সোহেল ভাই যেটা বলেছে তার অ্যান্সার সঠিক হয়েছে, আনিসুর ভাইয়ের অ্যান্সার সঠিক হয়েছে, মোতাসিম বিল্লাহ ভাইয়ের অ্যান্সার সঠিক হয়েছে, মোহাম্মদ ইউনুস ভাই সহ এখন মোহাম্মদ ইমন ভাই সহ যারা অ্যান্সার বলছে সকলে অ্যান্সার সঠিক হয়েছে। কারণ আমরা বুঝেছি দা নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন হবে। এই যে বলেছিলাম যে নাউনের সাথে যদি আপনি এস বাই এস যুক্ত করেন তাহলে সেটা প্লুরাল হয়। তাহলে এই যে এখানে স্টুডেন্টস এটা কিন্তু প্লুরাল, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। আমরা বলেছিলাম এই ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে সিঙ্গুলার হয়, তার মানে এখানে কামস হবে। এখানে কি কামস হবে। তাহলে এই দা নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব, আশা করি ক্লিয়ার। 2 নম্বর যেটা সুস্মিতা মন্ডল আপু বলছে স্টুডেন্টস এবং কামস। সুস্মিতা আপুর একটা অংশ হয়েছে আর একটা অংশ হয়নি, হ্যাঁ। কারণ দেখুন এ নাম্বার অফের পরে এ নাম্বার অফ দুইটাই প্লুরাল, এ নাম্বার অফ দুইটাই প্লুরাল, তার মানে দুইটা প্লুরাল মানে স্টুডেন্টস এটা কিন্তু প্লুরাল। আর আমরা বলেছি ভার্বের সাথে এস বেস যুক্ত করলে সেটা সিঙ্গুলার হয়, তার মানে যেটা এস বাই এস বাদে আছে সেটা প্লুরাল হবে। কারণ এস বাই এস শুধুমাত্র থার্ড পারসন এবং সিঙ্গুলার যে নাম্বার আছে সেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে যুক্ত হয়। যেহেতু এটি থার্ড পারসন ঠিক আছে কিন্তু প্লুরাল নাম্বার, তাই এই ক্ষেত্রে কিন্তু শুধু কাম হবে। অর্থাৎ যারা যারা যেমন এখানে আজহারুল ইসলাম, সানি মজুমদার ভাই স্টুডেন্টস এবং কাম বলেছে, জিনাত বিনতে আজিজ আপু কাম বলেছে, কিন্তু আজাদ ভাই 2 নম্বরটা ভুল হয়েছে। তো আশা করি এটা ক্লিয়ার। কে যেন কি একটা প্রশ্ন করেছিল দেখলাম, লিখেছে দি নাম্বার অফ এরপরে প্লুরাল নাউন হওয়ার পিছনে লজিকটা কি আসলে? এক্ষেত্রে দি নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন হওয়ার যে লজিক সেটি হচ্ছে এইটা আসলে মনে করছে যে এ নাম্বার হোক আর দি নাম্বার হোক না কেন একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টসকে বোঝায়, অনেকগুলো স্টুডেন্টসকে বোঝায়, হ্যাঁ, অনেক মানুষকে বোঝায়। দেখুন যেহেতু বলতে কিছু সংখ্যক ছাত্ররা, দি নাম্বার অফ মানে কি কিছু সংখ্যক ছাত্ররা এই প্রিন্সিপালের মিট করতে আসছিল, আর এ নাম্বার অফ মানেও কিন্তু ছাত্ররা প্রিন্সিপালের সাথে মিট করতে আসছিল, কিন্তু দি মানে কিন্তু নির্দিষ্ট। অর্থাৎ আপনি মনে করেন যে এখানে বেশ কয়েকটা এইগুলো সব একটা ছাত্র, আপনি এই গুচ্ছকে একদম নির্দিষ্ট করে বলেন স্যার এই যে এই স্টুডেন্ট গুলো আপনার সাথে দেখা করতে আসছিল, যেহেতু এটা নির্দিষ্ট করে বলা হচ্ছে তাই এই টোটালটাকে একটা গুচ্ছ হিসেবে কল্পনা করা, যেহেতু অনেক স্টুডেন্ট আছে তাই স্টুডেন্টস, বাট তাদের আসার যে ব্যাপারটা এই পুরো গুচ্ছকে কম্পেয়ার করা এবং একটা নির্দিষ্ট করে দেওয়া হয়, একটা সিঙ্গেল জিনিসের দিকে ইন্ডিকেট করে বলা হয়, দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। আর এ নাম্বার অফ এটা যেহেতু একটা আপনার ইনডিফিনাইট জিনিস, অর্থাৎ মানে আপনার যে কারা এসেছে এই ব্যাপারটা সেও না, বাট অনেকগুলি স্টুডেন্টস এসেছে, এই জন্য এখানে দুটাই প্লুরাল হয়। আশা করি ব্যাপারটি ক্লিয়ার, আশা করি ব্যাপারটি ক্লিয়ার। আজহারুল ইসলাম সানি মজুমদার ভাই, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকলে আপনি সেখান থেকে পিডিএফ নিতে পারবেন, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের পেজে দু একটা পোস্ট দেখলেই দেখবেন যে সেখানে আমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়েছি। এটা ক্লিয়ার কিনা? হ্যাঁ হ্যাঁ রোমন ভাই, ক্লাসের রেকর্ড পাবেন। এইটা যদি ক্লিয়ার হয়ে যায়, আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার, এটা আশা করি ক্লিয়ার। এইটা একটু খুব ভালো করে বুঝুন। রুল 4, এই ক্ষেত্রে আপনার মাথায় শুধু ইংরেজি গ্রামার জানলে হবে না, আপনার যে একটা কমন সেন্স লাগবে, এইটা কিন্তু খুব ভালো করে এই রুল 4-এ কাজে লাগবে, রুল 4-এ কাজে লাগবে। ক্লাস রেকর্ড থাকবে ভাইয়ারা। এই রুল 4টা একটু দেখুন, খুব দারুণ একটি রুল, সেটা একটু দেখুন আমরা কি লিখতেছি। আমরা বলতেছি দেখুন অ্যান্ড নট, অ্যান্ড নট, এরপর আমরা বলতেছি ইন এডিশন, ইন এডিশন, অ্যান্ড নট ইন এডিশন, এরপরে যদি থাকে ইনক্লুডিং স্পেস, এরপরে যদি থাকে এক্সক্লুডিং, অর্থাৎ ইনক্লুডিং মানে অন্তর্ভুক্ত আর এক্সক্লুডিং মানে তাকে বাদ দিয়ে দেওয়া, এরপর যদি থাকে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, এবং যদি থাকে এক্সেপ্ট, এক্সেপ্ট মানে ব্যতীত। এইটা একটু খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। অ্যান্ড নট, ইন এডিশন, ইনক্লুডিং, এক্সক্লুডিং, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকসেপ্ট। হ্যাঁ রফিকুল ভাই লেকচার দেওয়া হবে।
তাহলে এই অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকসেপ্ট এইগুলোর ক্ষেত্রে কি হবে একটু দেখুন। এদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে খুব ভালো করে মনে রাখবেন, প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। প্রথম সাবজেক্ট অনুসারে অনুসারে ভার্ব হয়। ভার্ব হয়। এটি কিন্তু আপনার মূলত মনে রাখতে হবে, এই কয়েকটা ওয়ার্ড যেটা আমরা পেলাম, অ্যান্ড নট, ইন এডিশন, ইনক্লুডিং, এক্সক্লুডিং, অ্যাজ ওয়েল এজ এবং এক্সেপ্ট, এইগুলো যদি থাকে এদের ক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। মানে এই সমস্ত জায়গায় একাধিক সাবজেক্ট থাকবে। একটা যদি এক্সাম্পল দিই ব্যাপারটি ক্লিয়ার হবে। এইটা একটু দেখুন কি বলতে, হি অ্যান্ড নট আই, হি অ্যান্ড নট আই। এখন আপনারা বলবেন কি হবে, ইজ হবে অথবা আর হবে, গোয়িং, ইজ অর আর গোয়িং। তাহলে এইটা একটু আপনারা অ্যান্সারটা রুল পড়ে পড়ে বলুন যে অ্যান্ড নট, ইন এডিশন, ইনক্লুডিং, এক্সক্লুডিং, অ্যাজ ওয়েল এজ এবং এক্সেপ্ট যদি থাকে কোনো সেন্টেন্সে, তাহলে এদের ক্ষেত্রে একাধিক সাবজেক্ট থাকবে। প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। প্রথম সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। প্রথম সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। প্রথম সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। দেখি এটা কে কে পারেন, এটা কে কে পারেন, এটা একটু দেখি। তো সকলেই কিন্তু ইজ বলেছে, গুড। কারণ দেখুন হি অ্যান্ড নট আই, অ্যান্ড নট মানে কি আমি না, মানে সে তো যায়নি। তাহলে কেন তাকে আপনি সাবজেক্টের জায়গায় আনবেন? হি অ্যান্ড নট আই মানে সে এবং আমি না, মানে ও যায়নি। তার মানে এই যেহেতু এখানে অ্যান্ড নট রয়েছে, তাই এর প্রথম সাবজেক্ট হি, এটি যদি একটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ইজ হবে। কি হবে? ফলে এইটাকে যারা যারা ইজ বলেছেন সকলের অ্যান্সার সঠিক হয়েছে। একইভাবে যদি বাকিগুলো থাকে, এই সমস্ত ক্ষেত্রে আপনি দেখবেন এর প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। আশা করি এইগুলো নিয়ে আর সমস্যা হবে না। তো তাহলে এইটা যদি ক্লিয়ার হয়ে যায়, এখন আমরা আলোচনা করব রুল 05 নিয়ে, অর্থাৎ 5 নাম্বার একটা রুল নিয়ে। এই রুলটা একটি বড়, কিন্তু এইটা থেকে বিসিএস পরীক্ষাতে একাধিকবার বা বিভিন্ন চাকুরি পরীক্ষাতে একাধিকবার এই রুলটা থেকে প্রশ্ন আসছে। রুল 5, রুল 5টা একটু দেখুন। রুল 5টা কি? রুল 5টা হচ্ছে অ্যান্ড দ্বারা একাধিক। দেখুন অ্যান্ড মানেই কিন্তু আসলে এবং, মানে অনেক কিছুকে যুক্ত করে। এই অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট, অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হলে, অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হলে এবং এবং এদের এবং এদের প্রত্যেকের পূর্বে, এবং এদের প্রত্যেকের পূর্বে, কোথায়? পূর্বে। একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আলাদা আলাদা, মানে সিঙ্গেল সিঙ্গেল, আলাদা আলাদা ডিটারমিনার থাকলে। কি থাকলে? আলাদা আলাদা ডিটারমিনার থাকলে। তাহলে এইটা ব্যাপারটা খুব ভালো করে বোঝার চেষ্টা, আগে লিখে নি। এইভাবে যদি থাকে তাহলে ভার্ব ভার্ব প্লুরাল, ভার্ব প্লুরাল হয়। ভার্ব কি? প্লুরাল হয় যদি আলাদা আলাদা ডিটারমিনার থাকে। কিন্তু এখন আপনি বলতেই পারেন, কিন্তু যদি আলাদা আলাদা না থাকে তাহলে কি হবে? কিন্তু আলাদা 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 ডিটারমিনার না থাকলে, আলাদা আলাদা ডিটারমিনার না থাকলে, না থাকলে এই ক্ষেত্রে কি হবে? ভার্ব সিঙ্গুলার হয়। অর্থাৎ একটি অংশ মনে রাখলে আপনি অটোমেটিক আরেকটি মনে রাখতে পারবেন। ভার্ব সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হয়। প্রিয় ভাই এবং বোনেরা, দেখুন খুব সহজ একটি ব্যাপার। অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হয়েছে। সাপোজ রহিম এবং করিম, এই টাইপের দুটি সাবজেক্ট বা একাধিক সাবজেক্ট যুক্ত হয়েছে, এবং যে সাবজেক্ট গুলো যুক্ত হয়েছে এতে প্রত্যেকের পূর্বে যদি আলাদা আলাদা ডিটারমিনার থাকে, ডিটারমিনার মানে আর্টিকেল হতে পারে, পসেসিভ যেমন মাই, আওয়ার, হিজ, এইসব পসেসিভ গুলো কিন্তু ডিটারমিনার। এইগুলো যদি থাকে তাহলে ভার্ব প্লুরাল হয়। কিন্তু আলাদা আলাদা ডিটারমিনার যদি না থাকে তাহলে সিঙ্গুলার। তাহলে আলাদা আলাদা থাকলে প্লুরাল, আলাদা আলাদা না থাকলে সিঙ্গুলার। এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে যে এই আলাদা আলাদা জিনিসটা দ্বারা কি বোঝায়। তাহলে এখানে আমি
এক্সাম্পল দিচ্ছি। 1 নম্বর একটি এক্সাম্পল লিখতেছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি বলতেছি যে মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড মানে আপনার বন্ধু, অ্যান্ড এই যে দেখুন অ্যান্ড আছে, অ্যান্ড মাই টিচার, মাই ফ্রেন্ড অ্যান্ড মাই টিচার। তাহলে এই যে দেখুন মাই ফ্রেন্ড অ্যান্ড মাই টিচার। এখন আপনাকে এইখানে বলুন কি হবে, ওয়াজ অবলিক ওয়ার, ওয়াজ অবলিক ওয়ার কামিং, ওয়াজ অবলিক ওয়ার কামিং। এই অ্যান্সারটা একটু বলুন কি হবে, ওয়াজ অবলিক ওয়ার কামিং। 2 নম্বর যেটি আছে সেটি একটু দেখুন, যে মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড অ্যান্ড টিচার, মাই ফ্রেন্ড অ্যান্ড কি টিচার। এখন এখানে বলুন কি হবে, ওয়াজ অবলিক ওয়ার, ওয়াজ অবলিক ওয়ার কামিং, ওয়াজ অবলিক ওয়ার কামিং। তাহলে আপনাদের হাতেই কিন্তু অ্যান্সারটা থাকতেছে। তাহলে এইটা একটু আপনারা ব্যাখ্যা করি ব্যাপারটা কেমন। দেখুন অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত থাকলে, তাহলে এই যে অ্যান্ড এখানে আছে, এই অ্যান্ডের আগে আছে মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু, অ্যান্ড এবং মাই টিচার এবং আমার শিক্ষক। তার মানে আমার বন্ধু এবং আমার শিক্ষক, এই অ্যান্ড দ্বারা কিন্তু এই ফ্রেন্ড একটা কিন্তু সাবজেক্ট, এই টিচার কিন্তু একটা সাবজেক্ট। এই ফ্রেন্ডের আগেও দেখুন এই যে মাই, এটি কিন্তু একটা ডেট অর্থাৎ একটা ডিটারমিনার, এই মাই এটিও কিন্তু একটা ডিটারমিনার। তার মানে অ্যান্ড দ্বারা ফ্রেন্ড এবং টিচার দুটো সাবজেক্ট যুক্ত আছে, একাধিক সাবজেক্ট যুক্ত আছে, এবং প্রত্যেক সাবজেক্টের আগে আলাদা আলাদা ডিটারমিনার আছে। যদি থাকে, যদি থাকে তাহলে আমরা কি বলেছি, এদের ভার্ব প্লুরাল হবে। কি হবে, ভার্ব প্লুরাল হবে। ফলে 1 নম্বর যারা ওয়ার বলেছেন তাদের অ্যান্সারটি সঠিক হয়েছে, কারণ এখানে অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হয়েছে এবং আলাদা আলাদা ডিটারমিনার আছে। দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে রুলস অনুযায়ী কি হবে, এই ক্ষেত্রে প্লুরাল হবে। পরেরটা দেখুন মাই ফ্রেন্ড অ্যান্ড টিচার, তাহলে এখানে কিন্তু অ্যান্ড দ্বারা আছে, টিচার কিন্তু একটা সাবজেক্ট, ফ্রেন্ড কিন্তু একটা সাবজেক্ট, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই ফ্রেন্ডের আগে ডিটারমিনার হিসেবে মাই ব্যবহার করা হলেও এই টিচার আগে কিন্তু কোনো ডিটারমিনার নেই। তার মানে এখানে অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হয়েছে কিন্তু আলাদা আলাদা ডিটারমিনার নেই। দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হবে, এবং যারা ওয়াজ লিখেছেন তাদের অ্যান্সারটি সঠিক হয়েছে। এটা একটু বলি কেন কেন এমন হলো। ব্যাপারটা হচ্ছে আপনি মনে করেন যে আসে না, যে আপনি অনেক সময় ক্লাসরুমের দরজায় দাঁড়িয়ে বাইরে দেখলেন যে আপনার বন্ধু সাথে আপনার টিচার তারা কিন্তু ক্লাসের দিকে হেঁটে আসতেছে। আমরা কিন্তু হাই স্কুলে প্রায় এই জানালায় বা দরজায় দাঁড়িয়ে থেকে দেখতাম যে কেউ কেউ আমার কোনো কোনো বন্ধু ক্লাস হচ্ছে না বলে স্যারকে ডেকে আনতেছে। তার মানে আপনার বন্ধুও আছে এবং আপনার স্যারও আছে, তারা ওয়ার কামিং, তারা কিন্তু আসতেছিল আপনার দিকে, সেই কথাই কিন্তু আপনি বলতেছেন। ফলে এখানে মানুষ দুইজন, যেহেতু মানুষ দুইজন তার মানে এই ক্ষেত্রে কিন্তু প্লুরাল সাবজেক্ট, প্লুরাল বলেই ভার্ব প্লুরাল হয়েছে। অন দা আদার হ্যান্ড এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মাই ফ্রেন্ড অ্যান্ড টিচার মানে আপনার বন্ধু এবং শিক্ষক, মানে এটি একই ব্যক্তি। আছে না, বিশেষ করে ইউনিভার্সিটিতে কেউ যদি ড্রপ খায় 3 থেকে 4 বছর, ডিপার্টমেন্টে যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় সে কিন্তু টিচার হয়ে যায়। তার মানে সে একই সাথে আপনার টিচার, সে একই সাথে আপনার বন্ধু, সে একই সাথে আপনার টিচার, একই সাথে আপনার বন্ধু। এই ক্ষেত্রে আলাদা আলাদা ডিটারমিনার না থাকা অর্থ হচ্ছে ওই ব্যক্তির একই জন, তাহলে যেই কিন্তু আপনার বন্ধু সেই কিন্তু আপনার টিচার, অর্থাৎ ড্রপ খাওয়ার ফলে সেই আপনার টিচার হয়ে গেছে। অর্থাৎ মাই ফ্রেন্ড অ্যান্ড টিচার মানে আমার বন্ধু এবং শিক্ষক মানে একই মানুষ, যেহেতু মানুষ একটা তাই কিন্তু এখানে ভার্ব সিঙ্গুলার হবে। আসে না অনেকে কিন্তু আমরা বলি যে তিনি শুধু আমার বাবাই নয় আমার বন্ধুও বটে। তার মানে যে আপনার মাই ফাদার অ্যান্ড মাই ফ্রেন্ড, অর্থাৎ আপনার বাবাই কিন্তু আপনার বাবা, আবার আপনার বাবাই কিন্তু আপনার বন্ধু। যখন এই বাবাটা বন্ধুর মতো আচরণ করে তখন বাবা এবং বন্ধু একসাথে হয়ে যায়, সেই ক্ষেত্রে আলাদা আলাদা ডিটারমিনার লাগে না। কিন্তু যদি বলেন মাই ফাদার অ্যান্ড মাই টিচার, তাহলে বলতে হবে আপনার বাপ এবং আপনার আপনার বাপে মানে আপনার যে টিচার তারা দুইজন ব্যক্তি, আর আলাদা না থাকলে একই ব্যক্তি দুই রকম রোল প্লে করতেছে, বাট লোক কিন্তু একজন। যেহেতু সিঙ্গুলার, আলাদা আলাদা ডিটারমিনার না থাকলে তাই ভার্বটি সিঙ্গুলার হবে। প্রিয় ভাই এবং বোনেরা, এই রুলটি ক্লিয়ার কিনা একটু বলুন। আমরা সেটা যৌক্তিক ব্যাখ্যা করলাম যে কেন এটা সিঙ্গুলার এবং প্লুরাল হবে, কেন আলাদা আলাদা ডিটারমিনার থাকবে প্লুরাল, কেন আলাদা ডিটারমিনার না থাকবে সিঙ্গুলার। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা রুলস হয়নি আলোচনা করবো, কারণ আমাদের 15টি রুল কিন্তু আজকে আলোচনা করতে হবে। ফলে এই 1 ঘন্টাতে আমরা মাত্র 5টি রুল আলোচনা করতে পেরেছি। অনেকেই বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে এখন যদি এটা ক্লিয়ার হয়ে যায় তাহলে চলুন আমরা আমরা এখন
রুল 6 নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানে আমরা এখন লিখতেছি যে রুল 06, অর্থাৎ 6 নাম্বার যে রুল, সেই রুলটি নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করব। 6 নাম্বার রুলটি একটু দেখুন। এই রুলটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি রুল। সেটি হচ্ছে, এটা একটা স্ট্রাকচার মনে রাখতে হবে যে ওয়ান অফ থাকে, যদি থাকে এই পদ থাকে এমন যে ইস অফ মানে প্রত্যেকে, এই যে দেখুন আইদার অফ মানে যে কেউ এর পদ থাকে নেইদার, আইদার যেখানে থাকে সেখানে কিন্তু এই নেইদার থাকে। এই নেইদার অফ মানে কেউই না, তাহলে ওয়ান অফ মানে কি, এই প্রত্যেকে ইচ অফ মানে কিন্তু সেম। আইদার অফ নেইদার অফ, চারটা, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ, এইগুলো যদি থাকে এক্ষেত্রে একটা স্ট্রাকচার রয়েছে। এইগুলোর পরে প্লুরাল নাউন হয়, এইগুলোর পরে প্লুরাল নাউন হয়, কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়। কিন্তু কি হয়, সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ এই যে দি নাম্বার অফ এর মতো নিয়মটা, দি নাম্বার অফ এর পরে যেমন প্লুরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব হয়েছিল, এই ক্ষেত্রেও কিন্তু ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ এর পরে প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব হবে। এটা কেন হবে সেটা আমরা ব্যাখ্যা করব। একটা এক্সাম্পল দিলেই ব্যাখ্যা আপনি নিজেই বুঝবেন। তাহলে আপাতত এটুকু মনে রাখুন, এই চারটার পরে প্লুরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব হয়, অর্থাৎ দি নাম্বার অফ এর যে ফরম্যাট তেমন হয়। যেমন এই ক্ষেত্রে যদি আমরা একটা এক্সাম্পল দিই, 1 নম্বর একটি এক্সাম্পলের কথা আমরা এখানে লিখলাম। আমি বলতেছি যে অফ দা ওয়ান অফ দা, এই ক্ষেত্রে আমরা বলতেছি যে ল অবলিক লজ, তাহলে কোনটা হবে? এরপরে আমরা বলতেছি যে ওয়ান অফ দ্য ল অবলিক লজ, এখানে এরপরে বলতেছে নিড অবলিক নিডস, নিড অবলিক নিডস টু বি ইমপ্লিমেন্টেড। অর্থাৎ একটি রুলকে কিন্তু, একটা আইনকে কিন্তু আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্টেড, যেহেতু এটা নিজে নিজে ইমপ্লিমেন্ট হতে পারে না, তাই প্যাসিভ করে দিলাম। তাহলে আমরা বলতেছি দেখুন, ওয়ান অফ যদি থাকে তাহলে কি হবে, এরপরে কিন্তু প্লুরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে আপনারা অ্যান্সারটা লিখে ফেলুন। আমরা 2 নম্বর আরেকটি দিচ্ছি। 2 নম্বর আমরা বলতেছি অফ ইস অফ বয় অবলিক বয়েজ। এই বয় আর বয়েজের ভিতরে কোনটা হবে? এখানে আমরা বলতেছি গেট অবলিক গেটস, কোনটা হবে? গেট অবলিক গেটস কোনটা হবে? আ প্রাইজ, আ প্রাইজ, আ প্রাইজ। তাহলে তাহলে এখানে অনেকেই লিখেছে আনিসুর ভাই ভুল লিখলেন কেন? আমরা কিন্তু বলেছি ওয়ান অফ যদি থাকে এরপর প্লুরাল নাউন হবে, আর নাউনের সাথে এস বাই এস যুক্ত করলে কিন্তু সেটা প্লুরাল হয়। তার মানে এই ক্ষেত্রে কিন্তু ওয়ান অফ এর পর যেটা প্লুরাল নাউন, তাহলে এই লজ মানে অনেক আইন, অনেক আইন, হ্যাঁ, ওয়ান অফ দ্য লজ। এরপরে সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ এই ভার্বের সাথে যখন আপনার এস বি এস যুক্ত করে সেটা সিঙ্গুলার বলে। যারা লজ এবং নিডস বলেছেন তাদের অ্যান্সার সঠিক হয়েছে। মাহফুজা আফরোজ শিল্পী আফরোজ নিড কেন বললেন? এই নিডস এটি কিন্তু ভার্ব সাথে এস বা এস যুক্ত করলে সিঙ্গুলার হয়, আর শুধু নিড কিন্তু প্লুরাল। ক্লিয়ার? এরপরে দেখুন ইস অফ বয় আর বয়েজ কি হবে এটা একটু বলুন। 2 নাম্বারটা বলুন, কে কে পারে দেখি 2 নাম্বার। সুস্মিতা মন্ডল আপু বলতেছে বয়েজ গেটস। মারিয়াম আক্তার আপু বলছে বয়েজ গেটস। গুড গুড। যারা বয়েজ বলেছেন, কারণ ইস অফ এর পরে এই ক্ষেত্রে দেখলাম প্লুরাল নাউন, ফলে বয়েজ মানে প্লুরাল, আর সিঙ্গুলার ভার্ব মানে গেটস আ প্রাইজ। মাহফুজা শিল্পী আপু আপনি আবার এখানে গেট লিখলেন, গেটস হবে, কারণ দেখুন না যে সিঙ্গুলার ভার্ব হবে, ভার্বের সাথে এস বি এস যুক্ত করলে সেটা সিঙ্গুলার হয়। এখন একটু ব্যাখ্যা করে এটা কেন হয় শুনেন। যদি এই ক্ষেত্রে মনে করেন যে এই জায়গায় 10 জন বাচ্চা বসে আছে, 10 জন বয় বসে আছে, 10 জন ছেলে বসে আছে, এই 10 জনের ভিতরে একজন পুরস্কারটা পাবে, তাহলে একটু বলুন তো পুরস্কার পাবে কতজন? একজন। বাট বসে আছে কতজন? 10 জন। ইসপ মানে প্রত্যেকে পুরস্কার পাবে। তার মানে এখানে কিন্তু অনেকগুলো বাচ্চা আছে, বয়েজ, ইচ অফ দ্য বয়েজ মানে অনেকগুলো বাচ্চা আছে, সেই বাচ্চার ভিতরে সবাই একে একে কিন্তু পুরস্কার পাবে। অর্থাৎ সে যখন পুরস্কারটা পাইতেছে তখন কিন্তু সিঙ্গেলই পাচ্ছে, বাট বাচ্চা কিন্তু এখানে অনেকজন আছে, বসে কিন্তু অনেকজন আছে, দ্যাটস এখানে কিন্তু আমরা বয়েজ করছি। অন দ্য আদার হ্যান্ড ওয়ান অফ দ্য লজ মানে অনেক আইন আছে, অনেক আইন আছে, তার ভিতরে একটা আইন আপনি ইমপ্লিমেন্ট করবেন। তাহলে ইমপ্লিমেন্ট যখন আপনি করবেন তখন কিন্তু আপনি একটি করবেন, বাট আইন আছে কতটি?
অনেক আইন আছে, কারণ এখানে আপনি অনেকগুলো ভিতরে একটিকে চয়েস করতেছেন। ফলে এই যে ওয়ান অফ পেপার যেটা থাকে সেটা আপনার হাতে অপশন কতটি, যেহেতু অপশন অনেকগুলো, এই ক্ষেত্রে এই জন্য লজ হবে। কারণ এখানে অনেকগুলো আইন আছে, তার ভিতরে আপনি একটি আইনকে যখন বাস্তবায়ন করতেছেন তখন বাস্তবায়ন করতেছেন কিন্তু ওয়ান একটা, এই একটা বাস্তবায়ন করতেছেন বলে নিডস হবে, বাট আইন ছিল অনেকগুলো। আশা করি আপনারা ক্লিয়ার। কেন ওয়ান অফ, আবার আইদার অফ মানে হয় তুমি যাও, তার মানে এখানে কিন্তু অনেক মিনিমাম দুজন আছে। এই কথা আমরা কখন বলি, হয় তুমি যাও না হয় ও যাক, তার মানে মিনিমাম দুজন আছে, তার ভিতরে একজন যাবে। নেইদার অফ মানে এখানে অনেকজন আছে, কেউই যাবেন। তাহলে এই সমস্ত ক্ষেত্রে যেটা হয় যে আপনি তো অনেক অপশন আছে, তার ভিতরে যে কোনো একজন কাজ করবে। দ্যাটস ওয়াই যেহেতু একজন কাজ করবে ভার্বটা সিঙ্গুলার, আর যেহেতু অপশন অনেক তাই এই ক্ষেত্রে আপনার নাউনটা প্লুরাল হবে। এটুকু আশা করি ক্লিয়ার, এটা আশা করি ক্লিয়ার। কিন্তু এখানে একটা নোট আছে, এই নোটটা একটু জানতে হবে। যদি এটা ক্লিয়ার হয় আপনারা একটু ক্লিয়ার লিখে কমেন্ট করুন, আমরা নোট দেবো। এই ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ নোট আছে। এখান থেকে ওয়ান অফ ইস অফ ছিল, যদি ওয়ান অফ ইস অফ না থাকে শুধু ইস, শুধু আপনার আইদার, শুধু নেইদার থাকে, সেই ক্ষেত্রে কি হবে, অফ নেই, অফ নেই, শুধু আইদার, শুধু নেইদার থাকলে কি হবে সেই ক্ষেত্রে দেখুন যে, আচ্ছা কিন্তু লিখে দিই, কিন্তু, কিন্তু যদি থাকে ইস, কিন্তু ইস যদি থাকে, এরপরে যদি থাকে শুধু আইদার মানে অফ নেই, হ্যাঁ, এরপরে শুধু নেইদার, শুধু আইদার সরি এবং শুধু নেইদার যদি থাকে, তাহলে যেহেতু এক্ষেত্রে আপনার হাতে কোনো অপশন নেই, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব প্লাস, সরি এক্ষেত্রে সিঙ্গুলার নাউনটা প্রথমে লিখবে, সিঙ্গুলার নাউন প্লাস কি সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব হবে, ভার্ব হবে। অর্থাৎ যদি অফ না থাকে, অফ না থাকে সেই ক্ষেত্রে শুধু ইস, শুধু আইদার, শুধু নেইদার থাকে, সেই ক্ষেত্রে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব হবে, অর্থাৎ দুইটাই সিঙ্গুলার হবে। তাহলে তাহলে এইটার অ্যান্সার একটু আপনারা বলুন কি হবে। তাহলে এইটা একটু অ্যান্সার বলুন, শুধু ইস আছে, শুধু ইস আছে, তাহলে কি হবে, ইসের পরে যদি থাকে বয় অবলিক বয়েজ, ইসের পরে যদি থাকে বয় অবলিক বয়েজ, এরপর থাকে গেট অবলিক গেটস, গেট অবলিক গেটস আ আ প্রাইজ। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে সেটা একটু কাইন্ডলি লিখুন। কারণ ইস অফ, ওয়ান অফ, আইদার অফ, নেদার অফ, অফ থাকলে একরকম, আর অফ যদি না থাকে শুধু ইস, শুধু আইদার, শুধু নেইদার থাকে, তাহলে দুটাই সিঙ্গুলার, দুটাই কি সিঙ্গুলার। তার মানে দেখুন ইস বয় মানে প্রত্যেক বালক, যেহেতু এখানে একজনকে বোঝাচ্ছে, হ্যাঁ একজনকে বোঝায়, ইস মানেই কিন্তু প্রত্যেক, একজনকে বোঝাইতেছে, প্রত্যেকে মানে অনেকজনের ভিতরে একজন, তাই না। তার মানে ইস বয় মানে প্রত্যেক বালক গেটস আ প্রাইজ। ফলে সকলের অ্যান্সার প্রায় দেখলাম এটা কিন্তু সিঙ্গুলার হওয়ার সম্ভাবনা আছে কি, দুটাই তো সিঙ্গুলার, সিঙ্গুলার নাউন। এই যে ইস বয়, ইস মানে তো একজনকে বোঝায়, মানে অনেকজন থাকবে, আর যখন সে পাইতেছে তখন কিন্তু একজন পায়, ক্লিয়ার। তাহলে ইস বয় গেটস আ প্রাইজ হবে। হ্যাঁ বয় গেটস, আনিসুর ভাই, মোহাম্মদ ইমন আলী, মোহাম্মদ ইউনুস ভাই, সবুজ ভাই, সকলের অ্যান্সার সঠিক হয়েছে। এইটা যদি হয়ে যায় চলুন আমরা এই রুলটা বাদ দিয়ে দিই, এই রুলটা আশা করি এর বাইরে আপনার কোনো কিছু আসবে না। এখন আমরা আলোচনা করব রুল 07 নিয়ে। দেখুন আমরা কিন্তু ওই 500 এমসিকিউ পড়ে চাকরি পাওয়ার কথা বলি না, কারণ চাকরি পাওয়া তো সহজ নয়। অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে প্রাণান্ত, এবং যদি আপনি লজিক্যাল ওয়েতে শেখেন আপনি জ্ঞানী হতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি চাকরিটা পাবেন। বোঝা গেছে। তাহলে দেখুন রুল 7 যেটি, ফারুক ভাই গেটস হবে, বয়ের পরে গেট না গেটস হবে। স্যার একটু তাড়াতাড়ি করুন প্লিজ। আচ্ছা ঠিক আছে, রুল 7 একটু দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ একটি রুল। এইটা নিয়ে যে কত প্রশ্ন আসছে এই রুল 7 নিয়ে তার কোনো ইয়ত্তা নেই, হ্যাঁ তার কোনো ইয়ত্তা নেই। ফলে রুল 7 এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু লিখে দিচ্ছি দেখুন রুল 7টা কি। এটা আমরা বলতেছি যে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন কি সেটা কিন্তু আমরা প্রোনাউনের ক্লাস আলোচনা করব। রিলেটিভ প্রোনাউন এর পূর্ববর্তী, রিলেটিভ প্রোনাউন এর পূর্ববর্তী নাউন অবলিক প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী নাউন অবলিক প্রোনাউন অনুসারে, অনুসারে ভার্ব হয়, অনুসারে কি ভার্ব হয়। রিলেটিভ প্রোনাউন মানে যখন এই যে হু, হুইজ, হুজ, তারপরে এই যে ড্যাট, হোয়াট, এইগুলো যখন কোন একটা সেন্টেন্সে রিলেশন তৈরি করে এবং এইগুলো অ্যান্টিসিডেন্ট থাকে, ওই সমস্ত হু, হুইজ,
হুজ, দ্যাট, এইগুলোকে কিন্তু রিলেটিভ প্রোনাউন বলে। বলে রিলেটিভ প্রোনাউন হিসেবে কারা ব্যবহার করা হয়, এটা একটু লিখে দিচ্ছে। হু, তারপরে দেখুন হুম, হুজ, হোয়াট, এরপরে কিন্তু ড্যাট, এইগুলো কিন্তু মূলত রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করে। তবে কন্ডিশন আছে, এইগুলোর পূর্বে অবশ্যই অ্যান্টিসিডেন্ট থাকতে হবে। কি থাকতে হবে? অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট কি? এই রিলেটিভ প্রোনাউন আগে যে নাউন বা প্রোনাউন থাকে, এই নাউন বা প্রোনাউনকেই কিন্তু কি বলে? অ্যান্টিসিডেন্ট বলে, অ্যান্টিসিডেন্ট বলে। অর্থাৎ যখন আপনি দেখবেন হু, হুম, হুজ, হুইস, দ্যাট, হ্যাঁ, হোয়াট, এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো পূর্বে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে, তাহলে ওই নাউন বা প্রোনাউন অনুসারে ভার্ব হয়। সহজ কথায় অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব হয়। রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব হয়। দু একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি একটা নয়, তিনটে এখানে এক্সাম্পল দেবো, যেন আপনাদের এই ব্যাপারটা যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা ক্লিয়ার হয়ে যায়। এক নম্বর যেটি আছে, সেই ক্ষেত্রে বলতেছে আই অ্যাম রহমান, অর্থাৎ আমি রহমান। এরপর আমরা এখানে দেখুন রিলেটিভ প্রোনাউন দিলাম হু, রিলেটিভ প্রোনাউন দিলাম কি? হু। এরপরে এটা আপনারা অনেকবার দেখেছেন, এই এক্সাম্পলটা এসেছে অ্যাম অর ইজ টু ব্লেম। এটা একটু আপনারা অ্যান্সার করার চেষ্টা করুন, আমি তো অবশ্যই করে দেব। দুই নাম্বারটা একটু দেখুন, এখানে আমরা বলতেছি যে দেয়ার ইজ নো মাদার, অর্থাৎ এমন কোনো মা নেই যে, বাট দেয়ার ইজ নো মাদার, বাট লাভ অর লাভস, লাভ অর লাভস, লাভ অর কি? লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। তিন নম্বর একটা জিনিস, এটা শেক্সপিয়ারের একটা উক্তি, অল দ্যাট, অল দ্যাট গ্লিটার্স, all that glitters is sorry, all that glitters is oblique are, is oblique are not gold, অর্থাৎ চকচক করলে কি শোনা হয় না। তাহলে দেখি কে কে অ্যান্সারটি করে। তাহলে আশা করি আপনারা ব্যাপারটা বুঝছেন। এই যে হু, এটা একটা রিলেটিভ প্রোনাউন, মানে আই অ্যাম রহমান, মানে আমি রহমান, যাকে ব্লেম করা হচ্ছে। এই হু মানে যাকে মানে কাকে, এটা বুঝুন। এই যে হু, যাকে মানে আই অ্যাম রহমান, আমি রহমান, যাকে ব্লেম করা হচ্ছে, বা হু অ্যাম টু ব্লেম, যাকে ব্লেম করা হবে। তাহলে এই হু কে? হু কিন্তু এই রহমান নিজেই, এই রহমান কি নিজেই। তাহলে এই যে হু, এর যখনই তার পূর্বে কোনো নাউন বা প্রোনাউন থাকে, সেটি তার অ্যান্টিসিডেন্ট। আর রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুসারেই কিন্তু কি হয়? ভার্ব হয়। যেহেতু এই রহমানের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এটা হবে ইজ। কি হবে? ইজ। অর্থাৎ আই অ্যাম রহমান, হু, হু ইজ টু ব্লেম হবে, হু ইজ টু ব্লেম হবে। আশা করি ব্যাপারটি ক্লিয়ার। যেমন সুচিত্রা মন্ডল আপু লিখেছে ইজ। আচ্ছা, পরেরটা দেখি, দেয়ার ইজ নো মাদার বাট লাভ অর লাভস হার চাইল্ড। তাহলে এই যে বাট, এই বাট একটা রিলেটিভ প্রোনাউন, তার আগে কি আছে? এমন কোনো মা নেই যে, এই যে, এই যে দ্বারা কাকে বোঝাচ্ছে? এই মাদেরই কি কিন্তু বোঝাচ্ছে। যেহেতু এই মাদার এটি একটা কমন নাউন, এই কমন নাউন কিন্তু কিন্তু সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, তাই দেয়ার ইজ নো মাদার, এই জন্য লাভস হবে। কি হবে? লাভস আর চাইল্ড। অন দা আদার হ্যান্ড, শেষটা একটু দেখুন, শেষেরটা দেখি কে কি লিখেছে। শেষেরটা দেখি 3 নম্বর, অনেকে ইজ, এটা আসলে সকলে মুখস্থ তো, যে অল দ্যাট গ্লিটার্স। তো এই যে দেখুন ড্যাট, এই যে ড্যাট, এটা আমরা পেলাম। এই ড্যাট এটি কিন্তু একটি রিলেটিভ প্রোনাউন। অল দ্যাট গ্লিটার্স মানে, গ্লিটার্স মানে কি? ওই যে শিশির কণা। তো সেই শিশির কণা যেটা আছে, সে ড্যাট বলতে আলটিমেটলি সকল শিশির কণাকে বোঝাইতেছে। তো এই অল, এরপরে ইজ অফ দ্য আর নট গোল্ড। যেহেতু আপনি একটা কথা মনে রাখবেন, অল দ্বারা, এটা আমরা একটু পরেই আপনাকে লিখে দেবো, যেন আপনার প্রবলেম না হয়। আসলে যেহেতু লিখে দেবো, এটা আপাতত বোঝালাম না, জাস্ট এই ড্যাট দ্বারা অলকে বোঝায়, এখানে ইজ হবে। আর যেহেতু এটা একটা আমাদের অলরেডি মুখস্থ আছে, এটা তেমন প্রবলেম হবে না, যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। অলের একটা রুলস আছে, নোটটা একটু নিচে নামান ভাই। আচ্ছা, হ্যাঁ, আশা করি এটুকু ক্লিয়ার, আশা করি এটুকু কি ক্লিয়ার। এইটুকু যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা পরের রুলটা নিয়ে আলোচনা করবো। রুল 7-এর একটা সাপ্লিমেন্ট রুল রয়েছে, অর্থাৎ এই রুল 7-এর একটি সাপ্লিমেন্ট রুল রয়েছে।
এই অলের জন্য খুব ভালো করে রুল 8 একটু খেয়াল করুন। অর্থাৎ রুল 7 এর একটা সাপ্লিমেন্ট রুল হিসেবে আমরা রুল 08 নিয়ে আলোচনা করব। রুল 08 নিয়ে আলোচনা করব। এটা একটু দেখুন যে অলের একটা নিয়ম আছে। দেখুন, অল দ্বারা অল দ্বারা ব্যক্তি বোঝালে, অল দ্বারা কি বোঝালে? ব্যক্তি ব্যক্তি বোঝালে। অর্থাৎ যদি বলেন না যে অল পারসন, মানে এই অল দ্বারা যে মানুষ বা কোনো ব্যক্তি বোঝালে তখন যে ভার্ব হবে সেই ভার্ব প্লুরাল হয়। যেহেতু অনেক মানুষকে বোঝায়, অল কি একজনকে বোঝায়? অনেক মানুষকে বোঝায়। তাহলে অল দ্বারা যদি আপনি দেখেন যে ব্যক্তি বুঝিয়েছে, কি বুঝিয়েছে? ব্যক্তি বোঝালে ভার্ব প্লুরাল হয়। কিন্তু কিন্তু বস্তু বোঝালে, কি বোঝালে? দেখুন, বস্তু, কিন্তু বস্তু বোঝালে, বস্তু বোঝালে ভার্ব, বস্তু বোঝালে ভার্ব সিঙ্গুলার হয়। বস্তু বোঝালে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। তার মানে দেখুন, অলের ক্ষেত্রে কিছুক্ষণ আগে যে গ্লিটার্স পড়ছিলাম, ওই গ্লিটার্স যেহেতু শিশির করে একটা বস্তুকে বোঝায়, তাই এই ক্ষেত্রে অল থাকা সত্ত্বেও ইজ হয়েছে। কি হয়েছে? ইজ হয়েছে। কিন্তু যদি ওই অল দ্বারা কোনো ব্যক্তিকে বোঝাতো তাহলে কিন্তু অবশ্যই এই ক্ষেত্রে ভার্বটা প্লুরাল হবে। কি হবে? ভার্বটা প্লুরাল হবে। তবে এই ক্ষেত্রে আর একটা কিন্তু আছে, সেই কিন্তুটা একটু লিখে দিচ্ছি। তবে তবে শোনেন, আমরা এই নোটগুলো বিসিএস স্ট্যান্ডার্ড পড়াচ্ছে, হ্যাঁ? ফলে এই ব্যাপারটার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু অ্যাডভান্স নিয়ম আমরা দেখাবো, না হলে কিন্তু চালাকি করে শেষ করে দিতে পারতাম। তবে অল এর পরে, তবে অল এর পরে কোনো, তবে অল এর পরে কোনো নাউন বা প্রোনাউন যদি থাকে, নাউন বা প্রোনাউন থাকে, তবে অল এর পরে কোনো নাউন বা প্রোনাউন থাকলে, থাকলে সে অনুসারে ভার্ব হয়। সে অনুসারে, সে অনুসারে ভার্ব, ভার্ব হয়। তার মানে শুধু অল যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ভার্বটি প্লুরাল হয়, যদি সেটা দ্বারা ব্যক্তি বোঝায়। শুধু অল যদি আপনার কোনো বস্তুকে বোঝায় সেক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হয়। তবে যদি দেখেন তো অলের পরে, যেমন বলছে অল পিপল, অল পিপলস, মানে অলের পরে আবার কোনো নাউন বা প্রোনাউন আছে, তাহলে ওই নাউন বা প্রোনাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, নাউন বা প্রোনাউন যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। তো এই ক্ষেত্রে আমরা দুটো এক্সাম্পল দেবো, তাহলে আপনার ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এক্সাম্পল, এক নাম্বার এক্সাম্পলটা একটু দেখুন। আমরা বলতেছি অল, হ্যাঁ, অল ড্যাট, অল ড্যাট, এই ক্ষেত্রে কি হবে? কাম হবে অর কামস হবে। অল ড্যাট কাম হবে আর কামস হবে। এই ক্ষেত্রে বলতেছে উইল বি অ্যাওয়ার্ডেড, উইল বি অ্যাওয়ার্ডেড, অর্থাৎ যারাই আসবে তাদেরকে কি করা হবে? পুরস্কৃত করা হবে। দুই নম্বরটা একটা বলতেছে দেখুন, অল পেপারস, অল পেপারস, এই ক্ষেত্রে আমরা বলতেছি নিড অবলিক নিডস, নিড অবলিক কি? নিডস টু বি সাবমিটেড, অর্থাৎ সকল পেপারকে সাবমিট করতে হবে। তাহলে এইটা একটু বলুন কি হবে? এটা একটু বলুন কি হবে? দেখি দেখি কে কে পারে। যে আমি সব লিখে দিয়েছি, অল দ্বারা ব্যক্তি বোঝালে যদি শুধু অল থাকে, সেটা দ্বারা যদি ব্যক্তিকে বোঝায় তাহলে সেটা প্লুরাল হবে ভার্ব। অল দ্বারা যদি আপনার বস্তুকে বোঝায় তাহলে সেটি কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। কিন্তু অলের পরে যদি নাউন বা প্রোনাউন থাকে, অলের পরে যদি নাউন বা প্রোনাউন থাকে তাহলে, তাহলে কিন্তু অবশ্যই সে নাউন বা প্রোনাউন অনুসারে কি ভার্ব হবে। আফরোজা রুমি আনিসুর ভাই কামস বলেছে। কামস কেন হবে ভাই? এটা তো লেখা আছে। কামরুন নাহার কিয়া এবং মোহাম্মদ ইউনুস ভাই অ্যান্সার সঠিক বলেছে। জিন্নাত সরকার তিশা এবং মারিয়াম আক্তার আপু এক নম্বর অ্যান্সার ভুল হয়েছে। তাহলে একটু বলে দিন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন অল ড্যাট কামস, এই ড্যাট একটা রিলেটিভ প্রোনাউন, তার অ্যান্টিসিডেন্ট কিন্তু অল। তো বলছে যারা আসবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। তো যারা আসবে তাদেরকে যদি পুরস্কার দিই, পুরস্কারকে গরু পায় না মানুষে পায়? না এই এই কলম কি পুরস্কার পাবে? না লাইট পুরস্কার পাবে? না দরজা পুরস্কার পাবে? পুরস্কার কিন্তু মানুষে পায়। এই ড্যাট, এই যে অল, এই অল এখানে সাবজেক্ট, এবং পুরস্কার যারা পায় তারা একটা ব্যক্তি বোঝায়। কি বোঝায়?
যেহেতু এটা একটা ব্যক্তিকে বুঝিয়েছে তাই ভার্ব ডে কি হবে, এই যে তাই ভার্ব প্লুরাল হবে। এই ক্ষেত্রে এখানে শুধু কাম হবে, কি হবে, অল দ্যাট কাম, যারা এসেছে উইল বি অ্যাওয়ার্ডেড, উইল বি কি অ্যাওয়ার্ডেড। অন দ্য আদার হ্যান্ড দেখুন অল পেপারস, আমরা বলতাম অলের পরে কোনো নাউন বা প্রোনাউন থাকলে সে অনুসারে ভার্ব হবে। যেহেতু এখানে অলের পরে এই পেপারস আছে, এটি কিন্তু একটা প্লুরাল, এটা একটা কি প্লুরাল নাউন, দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে কিন্তু আপনার নিড হবে, কি হবে, নিড হবে। ফলে অনেকে নিডস কেন লিখেছে না আন্দাজে, একটা জিনিস বোঝার চেষ্টা করুন, অল পেপারস, হ্যাঁ, নিড অর নিডস, যেহেতু এক্ষেত্রে অলের পরে আমি বলছিলাম অল যদি ইনে বডি, অল যদি নিজেই সাবজেক্ট হিসাবে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ব্যক্তি বোঝালে প্লুরাল আর বস্তু বোঝালে সিঙ্গুলার। কিন্তু আপনি অল পেপারস অর্থাৎ এই অলের পরে কিন্তু যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে, অলের পরে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে সেই অনুসারে কিন্তু আপনার কি হবে, সেই অনুসারে কিন্তু আপনার ভার্ব হবে। যেহেতু অলের পরে পেপারস আছে, এই পেপারস যেহেতু প্লুরাল তাই এই অনুসারে প্লুরাল ভার্ব নিড হবে, প্লুরাল ভার্ব কে নিড হবে। আনিসুর ভাই বলতে দুইটাই ভুল। আচ্ছা ভুল থেকে শেখা যাবে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। এইটা আশা করি ক্লিয়ার। তাহলে অলের 14 গোষ্ঠী কিন্তু আমরা ক্লিয়ার করে ফেললাম। এরপরে আমরা খুব কমন একটা নিয়ম, এটা আমরা সকলেই জানি, ফলে এই নিয়মটি নিয়ে আমাদের তেমন সময় লাগবে না, সেটা হচ্ছে রুল 09। এই রুল 09 তেমন সমস্যা হবে না, কারণ এটা আমরা ছোটকাল থেকে এটা শিখে আসছি। যেহেতু আমরা সকল নিয়মকে গুছিয়ে দেব তাই এটা আমরা অ্যাড করে দিলাম, যে সকল প্রকারের, দেখুন সকল প্রকারের পরিমাপের একক, সকল প্রকারের পরিমাপের একক সিঙ্গুলার, অর্থাৎ আপনি যখন কোনো কিছু মাপেন সেই সকল পরিমাপের একক সিঙ্গুলার হয়। কিন্তু কিন্তু আলাদা আলাদা বোঝালে, আলাদা আলাদা বোঝালে, কিন্তু আলাদা আলাদা বোঝালে কি হবে, ভার্ব ভার্ব প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হয়। এটা আমরা সকলেই জানি, এক্সাম্পল দিলে বোঝানো, আচ্ছা এটা তো জানি। এক্সাম্পল 1 নম্বর যেটা আমরা লিখতেছি, যে এই ক্ষেত্রে 20 কিলোমিটারস ইজ অবলিক আর, ইজ অবলিক আর আ লং ডিস্টেন্স, আ লং ডিস্টেন্স। আর 2 নম্বর যেটা আমরা সেম কথাই বলতেছি, যে 20 কিলোমিটারস, 20 কিলোমিটারস হ্যাভ অবলিক হ্যাজ, হ্যাভ অবলিক হ্যাজ বিন বিন মেজার্ড, অর্থাৎ পরিমাপ করতে হবে। এই অ্যান্সারটা একটু বলুন তো, এটা আপনারা অনেক মুখস্থ করে, এই অ্যান্সারটা আপনার সকলেই প্রায় মুখস্থ, যে 20 কিলোমিটারস ইজ অর আর আ লং ডিস্টেন্স। তাহলে আমরা বলছিলাম সকল পরিমাপের একক সিঙ্গুলার, মানে যখন আপনি মাপবেন, পরিমাপ করবেন, তখন কিন্তু সেটা সিঙ্গুলার হবে। দেখুন আপনি যখনই বলতেছেন যে 20 মাইল পথ একটা লম্বা দূরত্ব, তার মানে কিন্তু আপনি 20 মাইল পথকে একসাথে কল্পনা করতেছেন, যে আরে বাপরে বাপ 1 মাইল না 2 মাইল না 20 মাইল যাওয়া লাগবে। এই যে 20 মাইলকে কিন্তু আপনি একত্রে মনের জগতে পরিমাপ করে বলতেছেন এটা দূরত্বটা বেশি, এই ক্ষেত্রে কিন্তু এটা ইজ হবে, কি হবে, ইজ হবে। অন দ্য আদার হ্যান্ড 20 কিলোমিটার হ্যাভ অর হ্যাজ বিন মেজার্ড, যখন আপনি 20টা মাইল পথ মাপবেন, এই যে দেখুন না যে রাস্তায় যে বিভিন্ন দেওয়া থাকে না, যে এইটুকু গেলে 1 কিলোমিটার, তারপর আবার একটা সাইনবোর্ড থেকে ঢাকা আরো 38 কিলোমিটার, কিছুক্ষণ গেলে থেকে ঢাকা আরো 37 কিলোমিটার, কিছুক্ষণ পরে দেখে ঢাকা আরো 36 কিলোমিটার। অর্থাৎ যখন আপনি পরিমাপ করবেন তখন কিন্তু 1 মাইল মাপবেন, পরে কিন্তু আরো 1 মাইল মাপবেন, এইভাবে কিন্তু রাস্তাগুলো মাপা হয়েছে। অর্থাৎ যখন আপনি রাস্তাটা মাপতেছেন তখন কিন্তু আপনি একবারে না যে 1 কিলো 1 কিলো করে মাপতেছেন, অর্থাৎ এই ক্ষেত্রে যে 20 কিলোমিটার সেটা কিন্তু আপনি আলাদা আলাদা ভাবে মেপেছেন। এই ক্ষেত্রে জন্য আপনি এখানে এই 20 কিলোমিটার মাপতে গিয়ে 20 বার কাজ করেছেন, এই জন্য এটা হ্যাভ হবে ভাইয়ারা, কি হবে, হ্যাভ হবে, অর্থাৎ 20 কিলোমিটার হ্যাভ বিন মেজার্ড। কারণ এই ক্ষেত্রে কেন হ্যাভ হবে সেটাই তো বললাম, যে যখন আপনি পরিমাপ করতেছেন তখন কিন্তু আপনি 1 কিলো 1 কিলো করে মাপতেছেন, কিন্তু যখন আপনি 20 কিলোমিটার লং ডিস্টেন্স বলতেছেন তখন কিন্তু একসাথে পুরো 20 কিলোকে আপনি কল্পনা করে বলেন যে এটা 20 কিলো অনেক লং ডিস্টেন্স। আর যদি কিছু না বোঝেন এই দুটো এক্সাম্পল হুবহু কমন আসে, এই দুটো এক্সাম্পল আপনারা হুবহু মনে রাখলে চলবে। আমাকে আর 10 থেকে 15 মিনিট সময় দিলে বাকি রুলগুলো শেষ হয়ে যাবে। এরপরে যে রুলটা দেবো এটা খুবই ইন্টারেস্টিং এবং বিসিএস পরীক্ষা স্যারদের অত্যন্ত প্রিয় একটি রুল। বিসিএস প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষাতে কিন্তু স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়।
এই জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুল, রুল 10 অর্থাৎ 10 নম্বর রুল। যেহেতু অনেক রুল আছে, আমরা মোটি 28টা শেখাবো, ফলে প্রত্যেকটি রুলই কিন্তু ইম্পর্টেন্ট। তার ভিতরে আবার এই 10 নম্বর হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কারণ এইটা থেকে অনেকবার পরীক্ষাতে প্রশ্ন এসেছে। এই ক্ষেত্রে আপনার কমন সেন্স ইউজ করতে হবে, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা বলতেছি যে অ্যান্ড দ্বারা, অ্যান্ড দ্বারা একাধিক, অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট, অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হলে, দেখুন অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হলে, আমরা অ্যান্ড এর নিয়ম কিন্তু পড়িয়েছিলাম এর আগে, এটা একটু ভিন্ন ধরনের, যে অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হলে, এবং, এবং এই কথাটাই গুরুত্বপূর্ণ, যে এবং একটি, একটি সিঙ্গেল, এবং একটি সিঙ্গেল ইউনিট বোঝালে, মানে অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্টকে যুক্ত করেছেন কিন্তু পুরোটা মিলে একটা সিঙ্গেল, আচ্ছা ঠিক আছে আব্দুল গফুর ভাই, এবং পুরোটা মিলে একটা সিঙ্গেল ইউনিট বোঝালে, যেহেতু সিঙ্গেল ইউনিট বোঝালে ভার্ব সিঙ্গুলার হবে। কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। তার মানে অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হয়েছে, ওই একাধিক জিনিসগুলো সবগুলো মিলে যদি একটা জিনিসের মতো বোঝায়, একটা সিঙ্গেল ইউনিটের মতো যদি আচরণ করে, কাজ করে, তাহলে কিন্তু ভার্বটা অনেকগুলো যুক্ত হলে ভার্বটা সিঙ্গুলার হবে। উল্টাটা তাহলে কি হবে? উল্টাটা তাহলে খুবই সহজ, সিঙ্গেল ইউনিট না বোঝালে ভার্ব প্লুরাল, সিঙ্গেল ইউনিট না বোঝালে, সিঙ্গেল ইউনিট না বোঝালে ভার্ব প্লুরাল, প্লুরাল হবে। তার মানে সিঙ্গেল ইউনিট বোঝালে ভার্ব সিঙ্গুলার হবে, সিঙ্গেল ইউনিট না বোঝালে ভার্ব প্লুরাল হবে, ভার্ব প্লুরাল হবে। একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল খুবই মজাদার, 3টে এক্সাম্পল দেবো আপনাদের টেস্ট করার জন্য, আপনারা খুব কনসাসলি অ্যান্সার করবেন। আমরা বলতেছি দেখুন, যে ব্রেড মানে পাউরুটি, অ্যান্ড বাটার অর্থাৎ ওর ভিতরে যে ক্রিমটা দেওয়া থাকে সে ব্রেড অ্যান্ড বাটার, আমরা বলতেছি ইজ অবলিক আর, ব্রেড অর বাটার ইজ অবলিক আর কস্টলি, কস্টলি টু বাই, অর্থাৎ এটা কেনার জন্য একটা ব্যয়বহুল। 2 নম্বর আবার সেম এক্সাম্পল আমরা বলতেছি যে ব্রেড অ্যান্ড বাটার, অর্থাৎ ব্রেড এবং বাটার, এই ক্ষেত্রে বলতেছি ইজ অবলিক আর ডেলিসিয়াস, ইজ অবলিক আর ডেলিসিয়াস টু ইট, অর্থাৎ খাওয়ার জন্য খুবই সুস্বাদু। 3 নম্বর যেটা বলতেছি সেটি হচ্ছে হর্স, ঘোড়া, অ্যান্ড ক্যারিজ, অর্থাৎ ঘোড়া যে ক্যারি করে যে জিনিসটাতে, ওই ক্যারিজ মানে ঘোড়ার গাড়ি আর কি। এখানে আমরা বলতেছি ইজ অবলিক আর কস্টলি, কস্টলি টু হায়ার, হায়ার মানে ভাড়া করা। এখন প্রিয় ভাই এবং বোনেরা একটু নাম্বার লিখে অ্যান্সার করবেন। সালমাপু বলছে 1 নম্বরটা ইজ হবে, মারুফ ইসলাম দৃষ্টা পড়ে আর বলতেছেন কোনটা আর, এটা বলতেছেন, হ্যাঁ এই জন্য একটু নাম্বারটা বলুন, যে কোনটা, একটু নাম্বার মেনশন করে বলুন যে আপনি কোনটার অ্যান্সার করতেছেন। ব্রেড অ্যান্ড বাটার ইজ অর আর কস্টলি, কস্টলি টু বাই। আজগার ভাই বলছে 1 নম্বর আর হবে, 2 নম্বর ইজ হবে। এরপরে তানভীর ভাই বলছে 1 নম্বর ইজ, 2 নম্বর ইজ, 3 নম্বর ইজ। আব্দুল গফুর ভাই বলছে 1 নম্বর ইজ, 2 নম্বর আর, 3 নম্বর ইজ। আচ্ছা একটু আমরা বলি, দেখুন ব্রেড মানে আপনি যখন বাজার থেকে এই পাউরুটি বা ব্রেড যখন কিনতেছেন, এবং বাটার মানে এই মাখন যখন আপনি কিনতেছেন, দেখুন আর কস্টলি টু বাই, তো আপনি যে দোকানে ব্রেড কিনবেন ওই দোকানে কি আপনার বাটারকে আপনার ফ্রি দেবে, না ব্রেড এবং বাটারকে আপনাকে আলাদা আলাদা ভাবে কিনতে হবে। আপনি যখন ব্রেড কিনবেন, পাউরুটি একটা দোকান থেকে কিনতে হবে, বাটার বা মাখনের দোকান কিন্তু আলাদা, এবং 2বার কিন্তু আপনাকে আলাদা আলাদা টাকা দিতে হবে। অর্থাৎ যখন কিনতেছেন, আপনি ব্রেড কিনলে বাটার ফ্রি, এটা ওই দোকানের যদি আপনি মানে পাউরুটি না কেনেন তাহলে কিন্তু হবে না। এই ক্ষেত্রে আপনি যখন কিনতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ব্রেড একটা দোকান থেকে কিনতেছেন, বাটার আর একটা দোকান থেকে কিনতেছেন, দুইটার জন্য আপনাকে আলাদা আলাদা ভাবে পে করা লাগতেছে। যেহেতু ব্রেড এবং বাটার এই দুটা জিনিসকে কেনা বোঝাইতেছে, এটা আমাকে ফ্রি দিচ্ছে না। ব্রেড কিনলে বাটার ফ্রি দিচ্ছে না, বাটার কিনলে ব্রেড ফ্রি দিচ্ছে না, তার মানে আপনাকে এটা আলাদা আলাদা ভাবে কিনতে হচ্ছে।
এই জন্য কস্টলি টু বাই, যেহেতু এটা আলাদা আলাদা কাজ, সিঙ্গেল ইউনিট বোঝায় না, তো এটা আর হবে, প্রথমটা কি হবে আর, প্রথমটা কি হবে আর হবে। কিন্তু ভাইরা যখন আপনি বাসায় আনলেন সেই ব্রেডকে এবং সেই বাটারকে, তখন এই ব্রেডের সাথে এই বাটার মিশিয়ে মিশিয়ে মজা করে ডেলিশিয়াস টু ইট যখন আপনি খাইতেছেন, তখন কিন্তু ব্রেড এবং বাটার একসাথে খাইতেছেন। অর্থাৎ শুধু ব্রেড খাওয়া যায় না, শুধু বাটার খাওয়া যায় না, কেউ যদি অন্যরকম হয় সেটা আলাদা, বাট নর্মালি ব্রেডের সাথে বাটার মিশিয়ে আপনি মনে হচ্ছে না একটা খাবারই খাচ্ছে। অর্থাৎ এই দুটা কিন্তু একে অপরের কমপ্লিমেন্ট, খাওয়ার সময়, কেনার সময় আলাদা হলো, এটা খাওয়ার সময় সেম। তাই এইটা কিন্তু এটা সিঙ্গেল ইউনিট বোঝায়, কি বোঝায়, ব্রেড বাটার মিলেই কিন্তু একটা ব্রেকফাস্টের জায়গা হয়। এটা ইজ হবে। পরেরটা খুবই মজা, হর্স এবং ক্যারিজ ইজ অর আর কস্টলি টু হায়ার। যদি আপনি শুধু ঘোড়া ভাড়া করে আনেন, তাহলে কি আপনি মানে মাল টানতে পারবেন? হয়তো আপনি পিঠে চড়তে পারবেন কিন্তু মাল টানতে পারবেন না। আর যদি শুধু ঘোড়া আনলেন না, শুধু ঘোড়ার গাড়ি কিনে আনলেন, তাহলে আপনাকে ওই ঘোড়া সাথে মাল টানতে হবে। তার মানে মাল যদি টানতে হয়, ঘোড়াও আনতে হবে, আপনার ঘোড়ার গাড়িও আনতে হবে। অর্থাৎ ঘোড়া এবং ঘোড়া গাড়ি মিলেই কিন্তু একটা গাড়ি হয়। এই দুইটা কিন্তু একটা সিঙ্গেল ইউনিট। কারণ শুধু ঘোড়া দিয়ে মাল টানা যাবে না, শুধু গাড়ি দিলে মাল টানা যাবে না। ঘোড়া এবং ঘোড়ার গাড়ি দুটাই আনতে হয় যখন যখন আসলে আপনার মালটা টানতে হয়। তাই ঘোড়ার গাড়ি ভাড়া করা মানে ঘোড়া এবং গাড়ি আপনি একসাথে ভাড়া করেছেন, দুইটা একটা সিঙ্গেল ইউনিট। এই সিঙ্গেল ইউনিট বোঝায় বলে এটা ইজ হবে, কি হবে ইজ হবে। তাহলে আশা করি এই কমন সেন্সটা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। সূক্ষ্ম পার্থক্য, একই জিনিস উত্তর আলাদা। আর বিসিএস সারা এইভাবে আপনাকে পাকে ফেলে দেবে এবং আপনাকে বিপাকে ফেলে আপনার থেকে, আপনার পাওয়া মার্ক থেকে নেগেটিভ মার্ক আদায় করে নেবে। তাহলে আশা করি ব্যাপারটি ক্লিয়ার। এইটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে একটু ক্লিয়ার লিখুন, এইটা ক্লিয়ার হয়ে গেলে একটু ক্লিয়ার লিখুন। এরপরে তাহলে আমরা রুল 11 নিয়ে আলোচনা করব। রুল 11 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুল। এই কনসেপ্ট আপনি সব জায়গায় মনে রাখবেন যে সিঙ্গেল ইউনিট হলে সিঙ্গুলার, আর সিঙ্গেল ইউনিট না বললে প্লুরাল। সিঙ্গেল হবে কিনা এটা আপনার কমন সেন্স দিয়ে হিসাব করতে হবে। তারপর আমরা কিছুটা দেখিয়ে দিলাম। রুল 11 খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন বলতেছে সাধারণত, সাধারণত দেশের নাম, দেখুন সাধারণত দেশের নাম সিঙ্গুলার, অর্থাৎ নর্মালি দেশের নাম যেমন যদি বাংলাদেশ বলে এটা সিঙ্গুলার। কিন্তু কিন্তু মনে রাখতে হবে খেলার দল বোঝালে, কিন্তু খেলার দল বোঝালে, খেলার দল বোঝালে প্লুরাল হয়, কি হয় প্লুরাল হয়। তাহলে এইটা কিন্তু দুইটা কথা এখানে আমরা পেলাম যে সাধারণত যখন দেশের নাম বোঝায় তখন কিন্তু সেটা সিঙ্গুলার হয়, কিন্তু খেলার নাম বোঝালে ওই দেশের নাম দ্বারা যদি খেলার নাম বোঝায় তাহলে সেটা প্লুরাল হয়। মৌমিয়া আপু দেখুন বলছে হর্স এন্ড ক্যারিজ আর কস্টলি টু হায়ার। অর্থাৎ আপনি যখন ঘোড়ার গাড়ি ভাড়া করেন তাহলে অটোমেটিক ঘোড়া এবং গাড়ি দুটাই ভাড়া করেন, কারণ দুইটা মিলেই কিন্তু আপনার মূল কাজটা হয়। তাই এখানে ঘোড়া এবং গাড়ি এই দুইটা মিলে একটা ঘোড়ার গাড়ি বোঝায়, একটা সিঙ্গেল ইউনিট বোঝায়, কারণ একটি বাদে আরেকটা দিয়ে কোনো কাজ হয় না। ফলে এখানে দুইটা দিয়ে একটা কাজেই কিন্তু ব্যবহার করা হয়, এটা সিঙ্গেল ইউনিট বোঝায়। তো ভারত সিঙ্গুলার ইজ হবে। তাহলে পরেরটা দেখুন এটা ক্লিয়ার কিনা, এখন এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। এক নম্বর আমরা একটা এক্সাম্পল বলতেছি যে বাংলাদেশ, এই যে বাংলাদেশ ইজ অবলিক আর, অর্থাৎ বাংলাদেশ ইজ অবলিক আর মাই হোমল্যান্ড, অর্থাৎ বাংলাদেশ আমার মাতৃভূমি। দুই নম্বর যেটি আছে সেটি একটু দেখুন, সেম কথা আমরা বলতেছি যে বাংলাদেশ হ্যাভ অবলিক হ্যাজ ওন, ওন দা ম্যাচ, অর্থাৎ বাংলাদেশ খেলায় জিতেছে, এই ম্যাচটি জিতেছে। তিন নম্বর যেটা বলতেছি সেটি হচ্ছে বাংলাদেশ হ্যাভ অবলিক হ্যাজ, হ্যাভ অবলিক হ্যাজ ওন দা ভার্ডিক্টস, অর্থাৎ ভার্ডিক্টস, ভার্ডিক্টস মানে রায়, মানে কোন একটা রায়ে জয়লাভ করা। যেমন আমাদের সীমান্ত নিয়ে ভারতের সাথে বিরোধ ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সমুদ্র সীমাতে কিন্তু ভারত এবং মিয়ানমার থেকে আমরা প্রচুর পরিমাণে আন্তর্জাতিক আদালত ভার্ডিক্ট মানে যে রায়, সেই রায়ের ফলে জিতেছি। তো এখানে আনিসুল ভাই বলছে এক হবে ইজ, দুই হবে হ্যাজ। মোহাম্মদ ইমন আলী বলছে ইজ হ্যাভ, আফরোজা বলছে হ্যাজ,
কামরুনার কে আপু বলছে হ্যাভ এবং সালমা আক্তার আপু বলছে হ্যাভ। শুনেন, প্রথমটা আমার কথা হচ্ছে যদি দেশের নাম বোঝায় তাহলে সেটি কি হবে সিঙ্গুলার। যেহেতু বাংলাদেশ আমার হোমল্যান্ড, তার মানে আমার হোমল্যান্ড কোন দেশ? বাংলাদেশ। তো তার মানে এটা কিন্তু নিঃসন্দেহে ইজ হবে, কি হবে? ইজ, কারণ এটি কিন্তু দেশের নামই বোঝায়। অন দ্য আদার হ্যান্ড, বাংলাদেশ হ্যাভ অর হ্যাজ ওন দ্য ম্যাচ, আমরা বলেছিলাম খেলার দল বোঝালে প্লুরাল। এটা বিশ্বাস না করলে আপনি এখনই সার্চ দেবেন, বা বাংলাদেশ যখন টসে যেতে তখন একটু খুব সূক্ষ্মভাবে খেয়াল করে দেখবেন যে খুব সুন্দর করে লেখা থাকে যে বাংলাদেশ হ্যাভ ওন দ্য টস। কারণ এই বাংলাদেশ দ্বারা কিন্তু এখন আর বাংলাদেশকে বোঝাচ্ছে না, এই দেশের নাম বোঝাচ্ছে না, বাংলাদেশের ক্রিকেট দল, বাংলাদেশের ফুটবল দল, বাংলাদেশের কোনো খেলার দল এই ম্যাচে জিতেছে। ফলে এই বাংলাদেশ কিন্তু এখন আর কোনো দেশের নাম নয়, এটি একটি খেলার দলের নাম। এবং খুব ভালো করে খেয়াল করে দেখবেন বাং হ্যাভ ওন দ্য টস লেখা থাকে, ফলে এটা হ্যাভ হবে। কারণ এই ম্যাচ জেতা, খেলা জেতা, এই বাংলাদেশের খেলার দল বুঝেছে, প্লুরাল হবে। প্লুরাল মানে হ্যাভ, আশা করি ক্লিয়ার। পরেরটা দেখুন, বাংলাদেশে হ্যাভ আর হ্যাজ ওন দ্য ভার্ডিক্ট। 3 নম্বর কে কি অ্যান্সার করেছে? 3 নম্বর আজাদ ভাই বলতেছে হ্যাভ, ফয়সাল ভাই বলতে হ্যাজ। 3 নম্বরে অ্যান্সার করুন। 3 নম্বর আজগার ভাই বলতেছে হ্যাভ হবে। 3 নম্বরে অ্যান্সার করুন দেখে, আর 2-1 জনের 3 নম্বর অ্যান্সারটা একটু দেখবো। কারণ 3 নম্বর তানভীর ভাই বলতেছে হ্যাজ, তপন পাল বলতেছে হ্যাভ। না না না, আরে ভাই কেন এটা বুঝতেছেন না? ভার্ডিক্ট, ভার্ডিক্ট মানে আমি তো বলেই দিলাম যে আমরা যখন মিয়ানমারের সাথে, যখন আমরা ভারতের সাথে সমুদ্র সীমা জয়লাভ করলাম, ভার্ডিক্ট মানে তো কোনো একটা আদালতের মামলায় জেতা। তো এইটা তো খেলা বোঝায় না, সবকিছুকে খেলা নাকি সুযোগ পেলে খেলে দিলেন, এরকম সবকিছু তো খেলা না রে ভাই। এই মামলায় জেতা মানে কি কোনো ক্রিকেট হাডুডু খেলে আমরা জিতছি? ফলে এই রায় যেটা, এটা হাডুডু খেলা না, এটা আমি বাংলাদেশই জিতেছে, আমার দেশের নাম বোঝাচ্ছে, আমার দেশটা জিতেছে। ফলে এটা দেশের নাম বোঝাতে এটা হ্যাজ হবে, কি হবে? হ্যাজ হবে। আশা করি এটা ক্লিয়ার। আর এই বাংলাদেশ দ্বারা খেলার দলকে যেটা বোঝায়, তাই এটা কি হবে? হ্যাভ। দেশের নাম বোঝালে হ্যাজ, খেলার দল বোঝালে আপনার প্লুরাল হ্যাভ। আশা করি ক্লিয়ার। এটা নিয়ে আর কোনো সমস্যাই তো হওয়ার কথা না। খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। আশা করি এই ব্যাপারটি আপনাদের ক্লিয়ার হয়েছে, এই ব্যাপারটি ক্লিয়ার হয়েছে। এইটা যদি ক্লিয়ার হয়ে যায়, এইটা যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা এখন আলোচনা করব রোল 12 নিয়ে, অর্থাৎ 12 নম্বর রুল নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করব। 12 নম্বর রুল নিয়ে, রুল 12 নিয়ে এখন আলোচনা করব। তো সকলেই হেডলাইন দিয়ে ফেলুন, রুল 12। রুল 12 নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। রুল 12টা একটু দেখুন, এটা আমরা অনেকেই জানি। হ্যাঁ হ্যাঁ, মেঘা বেগ আলিজা, আপনার অ্যান্সার সঠিক হয়েছে। 2 নম্বরটা একটু দেখুন, খুবই এটা আমরা সকলেই জানি প্রায়, ফিজিক্স। ফিজিক্স সাবজেক্টের নামে বানানের শেষে কিন্তু একটা এস থাকে। এরপরে ম্যাথিমেটিক্স, অর্থাৎ ম্যাথিমেটিক বলে কিছু নেই, ম্যাথিমেটিক্স সাবজেক্টের নামই এরকম। ইকোনমিক আছে, সেটা অন্য কিছু বোঝায়, বাট সাবজেক্ট বোঝাতে কিন্তু ইকোনমিক্সই লিখতে হয়। পলিটিক বলে কিছু নেই, রাজনীতি বোঝাতে কিন্তু পলিটিক্সই ব্যবহার করা হয়। স্ট্যাটিস্টিক বলে কিছু নেই, স্ট্যাটিস্টিক্স সাবজেক্টই বোঝায়। এরপর ধ্বনিতত্ত্ব বলতে কিন্তু ফনেটিক বলতে কিছু নেই, ফনেটিক্সই বোঝায়। তাহলে আপনারা এই অনেকগুলো সাবজেক্টের নাম দেখলেন। এ শব্দগুলো, এ শব্দগুলো দ্বারা, এই শব্দগুলো দ্বারা একটি বিষয়, একটি বিষয়, এই শব্দগুলো দ্বারা একটি বিষয়, অবজেক্ট অবলিক সাবজেক্ট, অর্থাৎ এই শব্দগুলো যদি কোনো বিষয় বা সাবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট কে কোনো বিষয় বা সাবজেক্ট সম্মিলিতভাবে বোঝালে, সম্মিলিত ভাবে, ভাবে বোঝায়, সম্মিলিতভাবে বোঝালে, বোঝালে ভার্ব সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হয়। অর্থাৎ এইগুলো যদি সম্মিলিতভাবে একটা সাবজেক্টকে বোঝায় তাহলে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। কিন্তু, কিন্তু আছে এখানে, কিন্তু সম্মিলিতভাবে সিঙ্গেল ইউনিট না বোঝালে উল্টা হবে, সম্মিলিত ভাবে, ভাবে সিঙ্গেল ইউনিট, ইউনিট না বোঝালে, সম্মিলিতভাবে সিঙ্গেল ইউনিট না বোঝালে, অথবা, অথবা এদের আগে পসেসিভ বসলে, এদের আগে, অথবা এদের আগে কি বসলে? পসেসিভ,
পসেসিভ থাকলে থাকলে ভার্ব প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হয়। একটু বড় নিয়ম কিন্তু সমস্যা না, মানে ব্যাপারটি সম্মিলিতভাবে এটা বোঝাবো, আমি এক্সাম্পল দিলে ব্যাপারটি ক্লিয়ার হবে। মানে আপনি অর্থনীতিতে ভালো, মানে আপনি কিন্তু টোটাল যে অর্থনীতি সাবজেক্টটাকে কিন্তু বুঝিয়েছে। কিন্তু যখন আপনি বলতেছেন বাংলাদেশের কোনো কিছু, বা আপনি যখন বলতেছেন যে অর্থনীতি একটা সাবজেক্টের কথা, মানে একটা অধ্যায়ের কথা, তখন কিন্তু পুরোটাকে বোঝে না। আমি দুটো এক্সাম্পল লিখি তাহলে আরো বেশি ক্লিয়ার হবেন। এক্সাম্পল এক দেখুন, এক্সাম্পল এক দেখুন, পলিটিক্স, পলিটিক্স ইজ or are not good for us, অর্থাৎ রাজনীতি আমাদের জন্য ভালো না। এরপরে দেখুন আমি 2 নম্বর একটি এক্সাম্পলই কিন্তু বলতেছি, যে ট্রাম্প, অর্থাৎ ডোনাল্ড যে ট্রাম্প আছে, এই ট্রাম্পস পলিটিক্স, ট্রাম্পস পলিটিক্স, ট্রাম্পস যে পলিটিক্স এই ক্ষেত্রে ইজ or আর নট গুড ফর আস। তাহলে এইটা একটু দেখুন যে এইখানে আপনি পার্থক্যটা ধরতে পারবেন। এখানে আমরা পলিটিক্স নিয়ে একটা এক্সাম্পল দিলাম, যে পলিটিক্স ইজ অর আর নট গুড ফর আস। এই পলিটিক্স বলতে কিন্তু রাজনীতির পুরো ব্যাপারটা, মানে রাজনীতি মানে সহজ কথা, রাজনীতিকে ভাগ করেন, সে পৃথিবীর যে দেশে আপনি রাজনীতি করেন না কেন, এই যে রাজনীতিকে বোঝায়, অর্থাৎ রাজনীতি বলতে যা বোঝায় সেই পুরোটাকেই বোঝায়। সেই পলিটিক্স এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন নট গুড ফর আস, কারণ এইগুলো সম্মিলিতভাবে পুরো পৃথিবীর পলিটিক্স, বা পলিটিক্স বলতে আমরা যা বুঝি সেটিকে বোঝায়, একটা সিঙ্গেল ইউনিট বোঝাতে এটা ইজ হবে। কিন্তু দেখুন যখন আমি এই পলিটিক্সকে ভাগ করে ফেলে বললাম ট্রাম্পস পলিটিক্স, অর্থাৎ ট্রাম্পের পলিটিক্স আমাদের জন্য ভালো না, তার মানে কিন্তু পলিটিক্সকে আমরা ভাগ করে ট্রাম্পের পলিটিক্স, এরপর আমরা যে কোনো অন্য একটা মানুষের পলিটিক্স, যেমন এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস পলিটিক্স ইজ অর আর গুড ফর আস, অর্থাৎ এই রাজনীতিকে আমরা একটা বিশেষ ব্যক্তির জন্য তার একটা সাইডে নিয়ে আসলাম, অর্থাৎ এটা ভাগ করে ফেললাম। সেই ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে হবে ট্রাম্প পলিটিক্স, এই ক্ষেত্রে কিন্তু হবে আর নট গুড ফর আস। অনেকে পলিটিক্স ভাবে যেটা একটা সাবজেক্ট বোঝায়, দে এখানে ইজ দে, কারণ এটা তো একটা সাবজেক্টের নাম। এটা আপনাকে খুব কনসাসলি খেয়াল রাখতে হবে যে সেটি দ্বারা এটা বোঝায় কিনা। দেখুন ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, অর্থাৎ ফিজিক্স আমার প্রিয় সাবজেক্ট, এটা দ্বারা কিন্তু ওভারঅল সব মানে ফিজিক্সকে বোঝায়। ফিজিক্স বলতে যা বোঝায়, এই ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট বলতে একই কথা বোঝায়। কিন্তু যদি বলেন দা ফিজিক্স অফ থার্মোডাইনামিক্স, অর্থাৎ তাপগতিবিদ্যার যে পদার্থ, সেইটা যখন আপনি একটা সিঙ্গেল একটা অধ্যায়কে ভাগ করে ফেললেন, ফিজিক্সের একটা পার্ট নিয়ে আলোচনা করলেন, তখন কিন্তু ক্লিয়ারলি টোটালটাকে বোঝালো না, তখন কিন্তু এটা প্লুরাল হবে। এটা কি হবে? প্লুরাল। এটা কি হবে? প্লুরাল। তাহলে আশা করি এই রুলটিও আপনাদের ক্লিয়ার হলো। এরপর আমরা এখন আলোচনা করবো, আর 2টি নিয়ম আজকে আলোচনা করব, ফলে আর আমাকে কয়েক মিনিট সময় দিন, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। রুল 13 নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। রুল 13-এ কিছু রোগের নাম রয়েছে, এই রোগের নামগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা জানি এই যে মাম্পস, এটি কিন্তু রোগের নাম। এরপরে এই যে দেখুন মিজেলস, এই মিজেলস মানে হাম বোঝায়, কি হাম হয় না যে বাচ্চাদের হাম। এরপরে যে রিকেটস, দেখুন রিকেটস এটা কিন্তু এই যে বাচ্চাদের হাড় ফাড় যে শুকায় যায়, এই রিকেটস রোগ বলে, হ্যাঁ রিকেটস। এরপরে দেখুন হাইভস, হাইভস। এরপর দেখুন হিস্টেরিক্স, হিস্টেরিক্স। এরপর দেখুন বেন্ডস, বেন্ডস, হ্যাঁ এখানে ডিএস সরি বেন্ডস। এই রোগ, এই রোগের নামগুলো, এই রোগের নামগুলো, এই রোগের নামগুলো কি করে? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, গ্রহণ করে। যেহেতু এইগুলো একটা রোগের নাম বোঝায়, ফলে আপনাকে দেখতে প্লুরাল মনে হলেও এগুলো একটা রোগের নাম। খুবই সহজ। দেখুন মাম্পস, মাম্পস কিন্তু রোগ, মেজেলস রোগ, রিকেটস রোগ, অর্থাৎ এদের নামে জন্মগতভাবে এসটা থাকে। হাইভস রোগ, হিস্টেরিক্স রোগ এবং বেন্টস, এইগুলো কিন্তু সব রোগের নাম। কিন্তু আপনি এইগুলো এখন এইভাবে না পড়লে, এই হাইভস যে একটা রোগের নাম, এটা কিন্তু আপনার পরীক্ষায় আপনি ধরতে পারবেন না। আপনি ভাববেন এটা মনে হয় প্লুরাল নাউন, ফলে এই ক্ষেত্রে আপনি প্লুরাল করলে ভুল করবেন। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে যদি একটা এক্সাম্পল দিই এমন হবে,
যে মামস মামস হ্যাজ অর হ্যাভ, মামস হ্যাজ অর হ্যাভ বিন ফাউন্ড, অর্থাৎ মামস খুঁজে পাওয়া গেছে ইন হিজ বডি, অর্থাৎ তার শরীরে মামস খুঁজে পাওয়া গেছে, অর্থাৎ এই রোগটি কিন্তু তার হয়েছে। তাহলে এখানে প্রিয় ভাই এবং বোনেরা কি হবে, হ্যাজ হবে না হ্যাভ হবে, হ্যাজ হবে না হ্যাভ হবে, এটা কিন্তু আমাদের জানা লাগবে, হ্যাজ হবে না হ্যাভ হবে। মারুফ ইসলাম দৃষ্টি আপু বলছে হ্যাভ হবে, হ্যাভ কেন হবে আপু, এগুলো তো রোগের নাম, আর রোগের নাম যদি সেগুলো সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, যেটা মামস এটা রোগের নাম, এই রোগটি তার শরীরে খুঁজে পাওয়া গেছে, তাই এটা একটা রোগ বোঝায়, তাই এটা হ্যাজ হবে। কি হবে, এটা খুবই সহজ, যে এই কয়েকটা রোগের নাম আপনারা মামস, মিজেল, রিকেটস, হাইভস, হিস্টেরিক্স, বেন্টস, এই কয়েকটা রোগের নাম অবশ্যই মনে রাখবেন, কারণ পরীক্ষার হলে এইগুলো তো রোগের নাম, এটা আপনার মানে না জানা থাকলে আগে থেকে এটা আপনি বুঝতে পারবেন না, ধরতে পারবেন না, পরীক্ষায় ভুল করবেন। ফলে এখানে হ্যাজ হবে। আজকে শেষ নিয়মটা আমরা দেখাচ্ছি, অর্থাৎ এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ম। শুনেন, আমরা মানে মজাদার যে এক্সাম্পল তার কিছুটা আজকে রেখেছি, কিছু গতানুগতিক রেখেছি। আগামীকাল যে আমি মনে করি 30টা মানে 15টা মানে পরের ক্লাসে রুটিনে দেওয়া আছে, পরের ক্লাস সাবজেক্ট বা এগ্রিমেন্ট কবে হবে সেইটা আপনারা দেখবেন, দেখে সেক্ষেত্রে কিন্তু আমরা আরো মজাদার 15টি কিন্তু রুল রেখে দিয়েছে পরের পর্বের জন্য, কারণ দেখলেন তো এক পর্ব নিতে গিয়েই প্রায় 2 ঘন্টা লেগে যায়, এই জন্য আমরা এটা 2টা পর্বে নেব, সেখানে অনেক গুরুত্বপূর্ণ রুল কিন্তু সেখানে আলোচনা করব। ফলে আজকে এই পার্ট 1-এ রুল 14 পর্যন্ত আলোচনা করব, এই ক্ষেত্রে কিছু গতানুগতিক এবং কিছু এক্সট্রা অর্ডিনারি রুল আমরা মিশায়ে কিন্তু আলোচনা করলাম। এই ক্ষেত্রে দেখুন 1 নম্বর, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, সেটা হচ্ছে এই বিলি আর্টস, এরপর দেখুন নাইন নাইন পিনস, যেমন 3 কার্ডস খেলেন অনেকে, তাস খেলে 3 কার্ডস, এরকম একটা খেলেন 9 পিনস। এরপর থাকে এমন যে 5 ড্রটস, 5 DROUGHT, 5 ড্রটস। এরপর দেখুন এইটা এখন খুবই গুরুত্বপূর্ণ হবে, যেহেতু এখন অলিম্পিক খেলা চলতেছে, হ্যাঁ অলিম্পিক, এই অলিম্পিকের ক্ষেত্রে কিন্তু গেম বলে না, একটু খেয়াল করে দেখুন অলিম্পিক গেমস বলে, কারণ এখানে অনেকগুলো খেলা হয়। তো যাই হোক না কেন, এই বিলিয়ার্ডস, 9 পিনস, 5 ড্রটস, অলিম্পিক গেমস, এই খেলার নামগুলো, এই খেলার খেলার নামগুলো সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, নামগুলো সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, সিঙ্গুলার ভার্ব গ্রহণ গ্রহণ করে, অর্থাৎ এইগুলো দেখতে আপনাদের প্লুরাল মনে হবে, যদি আপনি যদি আপনি যদি আপনি এটা আগে থেকে না জানেন, তাহলে এই বিলিয়ার্ডস, এই 9 পিনস যে খেলার নাম, এটা আপনি ধরতে পারবেন না, এবং তখন এটা প্লুরাল ভেবে অ্যান্সারটি ভুল দাগিয়ে আসবেন। এই জন্য আপনাকে অবশ্যই এইসব নামগুলো জেনে যেতে হবে। 1 নম্বর একটা এক্সাম্পল দিয়ে বলতেছি, যে 9 পিনস, 9 পিনস ইজ or are not found in our country, অর্থাৎ এইটা আমাদের দেশে কিন্তু খেলা হয় না, এই জন্য নট ফাউন্ড ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশে কিন্তু এই 9 পিনসটা খেলা হয় না, নট ফাউন্ড বলে দিচ্ছে। 2 নম্বর একটা এক্সাম্পল বলতেছি, যে অলিম্পিক গেমস, অলিম্পিক গেমস ইজ or are not played not played in বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে কিন্তু এই অলিম্পিক গেমস খেলা হয় না। তাহলে এই দুটো অ্যান্সার বলে আজকে আমরা এইটার একটা শুভ সমাপ্তি ঘটাতে চাই, যে আজকের একটা শুভ সমাপ্তি আমরা ঘটাতে চাই। আজকে মানে 7 তারিখ। তাহলে এখানে এইটা একটু খুব ভালো করে দেখুন, আপনারা 2 নম্বর বলছেন ইজ গুড, কারণ অলিম্পিক গেমস, এখানে গেমস থাকলেও এটা টোটালটাই কিন্তু একটা খেলার নাম, দ্যাটস এটা ইজ হবে। আবার 9 পিনস যেটা একটা খেলার নাম, এক্ষেত্রেও কি ইজ হবে। ফলে যারা যারা ইজ বলেছেন সকলের অ্যান্সার সঠিক হয়েছে। আমরা এর পরের দিন মানে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব, অর্থাৎ আরো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রুলস আছে, সেই রুলস গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেইগুলো আমরা সব গুরুত্বপূর্ণ গুলো এক জায়গায় দিইনি, আমরা ভাগ করে নিয়েছি, কারণ আজকে যদি সব মজাদার গুলো, সব গুরুত্বপূর্ণ গুলো দিয়ে দিই, তাহলে পার্ট 2-তে আপনার আগ্রহ থাকবে না, তাই মিক্সিং করে কিছু গতানুগতিক এবং কিছু
খুব ভালো যে এক্সাম্পল সেগুলো অ্যাড করেছে। ফলে পার্ট 2 দেখার আমন্ত্রণ রইল। আপনাদের ক্লাসটি কেমন লেগেছে সেটা জানাবেন। যারা নিয়মিত ক্লাস করছেন তারা একটু একটি ব্যাপার বলবেন যে আমি আমি যে গতকাল ম্যাথ ক্লাস নিয়েছিলাম, আজকে ইংলিশ নিয়েছি, প্রথম দিন বাংলা নিয়েছি, এটা কি মনে হচ্ছে যে আমি একাই 4টা সাবজেক্ট আপনার পড়াইতে পারবো? মানে 4টা সাবজেক্টের ক্লাস তো আপনার দেখলেন, 3টা দেখলেন, কালকে কিন্তু আমরা জিকে নিয়ে আলোচনা করবো আগামীকাল। হ্যাঁ, সন্ধে সন্ধে মুহুর্মুহু সন্ধে কিভাবে জিকে মনে রাখা যায় সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমি যখন অঙ্ক পড়াবো তখন এটা মনে হয় কিনা যে না স্যার মোটামুটি আর কি অঙ্কে ভালো পড়াবে, বা ইংলিশ বা বাংলার ক্ষেত্রে। কারণ কি, যেহেতু আমাদের সব সাবজেক্টে আলাদা টিচার নেই, কিন্তু আমি 5টা বিসিএস টিকেছি, ফলে সকল সাবজেক্ট সম্পর্কে আমার একটা ধারণা আছে বলে আমি মনে করি আর কি। তো সেইটা আপনাদের থেকে আমরা জানতে চাই। এবং যারা যারা ক্লাসটি করলেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা যারা শেষ পর্যন্ত শুরু থেকে ছিলেন তাদের সকলের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। এবং আপনাদের ক্যারিয়ার লাইফে আপনাদের যদি সফল হন তাহলে আমাদের এই কষ্ট এবং আমার অর্জিত ক্ষুদ্র জ্ঞান সার্থক হবে বলে আমি মনে করব। রুটিন আমরা পেজে দিয়ে দেব, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে সেখানেও দিয়ে দেব। এরপরও যদি আপনারা কোনো কিছু না পান তাহলে আমাকে পেজে যদি আপনি মেসেজ করেন তাহলে আমরা পেজে মেসেজগুলো গ্রুপে মানে আমি সেখানে ইনবক্সে দিয়ে দেব। ফলে আপনাদের যেভাবে উপকার হয় সেইভাবেই কিন্তু দিয়ে দেব। তো অনেকেই খুব ভালো কমেন্টস করেছেন। আসলে আমি নিজে প্রশংসা দেখতে পারি না বা লজ্জা লাগে, তো সেই ক্ষেত্রে এটা আপনাদের মন থেকে দোয়া করলেই আমি খুব খুশি হব। তো আপনাদের আর ধৈর্যচ্যুতি ঘটাবো না, আজকের ক্লাসটি এখানেই শেষ করব। দেখা হবে আগামীকাল রাত 9টা 30 মিনিটে সন্ধে সন্ধে সাধারণ জ্ঞানের পর্ব 1-এ। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।